হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অ্যাজ প্রমিসড, আজকে আমি শুরু করতে যাচ্ছি আমার নোট.জেএস টিউটোরিয়াল সিরিজের প্রথম দেখানো প্রজেক্ট, যেটা আমি একদম নোট দিয়ে আপনাদেরকে একটা এপিআই প্রজেক্ট বানিয়ে দেখাবো বলে প্রমিস করেছিলাম। তো সেটাই আজকে আমি শুরু করছি। আমি এই ভিডিওটি করার আগে আমার চ্যানেলে একটা পোল দিয়েছিলাম। সেই পোলের আমি জানতে চেয়েছিলাম যে আপনারা আমার ভিডিওগুলোকে কিভাবে পেতে চান, এই পুরো প্রজেক্টটাকে কি একটা সিঙ্গেল ফাইল হিসেবে পেতে চান কিনা, নাকি পার্ট বাই পার্ট পেতে চান। তো আমি দেখেছি যে সেখানে খুবই সামান্য ভোটে পার্ট বাই পার্টটা পিছিয়ে গেছে এবং সবাই একটা ভিডিও হিসাবেই চেয়েছেন। তো আপনাদেরকে পার্সোনালি থ্যাঙ্কস যে আপনারা আমার এত ভালো ভিডিও পাওয়ার জন্য মানে এত বড় ভিডিও দেখেও বোর হন না। সেটা আপনাদের কাছে আমি থ্যাঙ্কফুল ফর দ্যাট। বাট এটাও ঠিক যে একটা বিশাল ভিডিও করার বেশ কিছু প্রবলেমও আছে, কারণ একটা প্রজেক্ট যখন আমরা স্টেপ বাই স্টেপ দেখাই একজন ইনস্ট্রাক্টর, তখন যেটা হয় যে এই পুরো ভিডিওটা রেকর্ড করতে আমাদের অনেক সময় লেগে যায়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এটাকে এডিট করে এডিটিং প্যানেলে নিয়ে তারপরে জোড়া লাগিয়ে ফাইনালি যখন ইউটিউবে আমরা আপ করব, তখন এটার কোয়ালিটি মেনটেন করে ওই এনকোডিংটা ইউটিউবে কমপ্লিট হতে অনেক সময় লাগে। সো তার মানে আমি যদি একটা হিউজ ফাইল বানাই দেই, তাহলে সেটা আসলে অনেক সময় নেবে, আপনাদের টিউটোরিয়ালটা পেতেও দেরি হয়ে যাবে। সো আমি পার্ট বাই পার্ট করবো ঠিকই, কিন্তু পার্টগুলো একটু বড় বড় করব, মানে বেস্ট অফ বোথ ওয়ার্ল্ড। যারা একসাথে দেখতে চান তারাও টপিক অনুযায়ী বেশ বড় বড় ভিডিওই পাচ্ছেন, প্লাস যারা পার্ট বাই পার্ট দেখতে চাচ্ছেন তারাও আসলে পার্ট বাই পার্টের মজাটাও পাবেন। ঠিক আছে? তো যারা পার্ট বাই পার্ট ভিডিও দেখতে খুব বিরক্ত হন, যাদের ধৈর্য খুবই কম, যারা আসলে ডিস্ট্রাক্টেড হন ভিডিও দেখার সময়, সো তাদেরকে আমার রিকোয়েস্ট থাকবে যে আমি আমার যে ভিডিওগুলো বানাই পার্ট বাই পার্ট করে, যেটা যদি বড় ভিডিও হয়, আমি কিন্তু ইউটিউবের মধ্যে সেটাকে আমি সেকশন অনুযায়ী, আপনাদের প্লে হেড যেটা থাকে সেখানে দেখবেন সেকশন অনুযায়ী ভাগ করে দেই আমি। সো আপনারা চাইলে যদি ধৈর্য না কোলায় তাহলে 5 মিনিট দেখে তারপরে যদি আপনি রেস্ট নিতে চান তাহলে আপনি ঠিক 5 মিনিট থেকে কিন্তু আবার শুরু করতে পারবেন ওই নির্দিষ্ট জায়গাটা থেকে। সো দ্যাটস নট এ বিগ ডিল, রাইট? বাট যারা একসাথে পুরো ভিডিওটা দেখতে চাচ্ছেন তাদেরকে যদি আমি বেশি কেটে কেটে দেই, পার্ট পার্ট ছোটো ছোটো ভাগ করে দেই, তাতে তারা বিরক্ত হবেন এবং তাদের যেটা হয়, তারা কনসেন্ট্রেশন হয়তো একটা সিঙ্গেল নিয়ে অনেকক্ষণ সময় নিয়ে বসে দেখতে চাচ্ছেন, কিন্তু তারা আসলে বারবার এই পার্ট চেঞ্জ হওয়ার কারণে তাদের জন্য ডিস্টার্ব হয়। সো দুজনেরটাই ঠিক রাখার জন্য আমি আসলে এভাবে করছি। আর আরেকটা রিকোয়েস্ট থাকবে যে যেটা আমি আজকে দেখাবো সেটা আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, এবং যারা আসলে অলরেডি নোট সম্পর্কে জানেন তাদের কাছে এটা বিরক্তিও লাগতে পারে, কারণ আমি অনেক কিছু খুব বেশি এক্সপ্লেন করে করে দেখাবো, যার কারণে ভিডিওগুলো বড় হবে। বাট তাতে আসলে আমি মনে করি যে আমি যেহেতু আমার ভিডিওগুলোকে বিগিনারদের জন্য বানাচ্ছি, সো আমার উদ্দেশ্য থাকবে যে যতটা বেশি পারা যায় এক্সপ্রেস করা। ঠিক আছে? সো যারা আসলে এটার জন্য বিরক্ত হচ্ছেন তাদের কাছে আমি আগে থেকেই সরি চেয়ে নিচ্ছি। ঠিক আছে? সো এনিওয়েজ, চলুন সময় নষ্ট না করে শুরু করে দিই আমার টিউটোরিয়ালটা। এবং একই সাথে আমি যে প্রজেক্টটা আপনাদেরকে দিব, সেই প্রজেক্টটা বেসিক্যালি একটা প্লেলিস্ট আকারে আলাদা একটা প্লেলিস্ট করে দিব আমি। সেই প্লেলিস্ট হিসাবে তো থাকবেই, সেই প্লেলিস্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে। এছাড়া আমার নোট.জেএস টিউটোরিয়াল সিরিজ যে প্লেলিস্টটা কারেন্টলি চলছে, সেই প্লেলিস্টেরই কিন্তু এটা একটা অংশ। সো সেই প্লেলিস্টেও এই ভিডিওগুলো আপনারা পরপর পাবেন। প্রজেক্টটা স্টার্ট করার আগে আমি কয়েকটা জিনিস গুছিয়ে নিচ্ছি। আপনারা যে কয়টি উইন্ডো এখন চোখের সামনে দেখতে পাচ্ছেন, পুরো প্রজেক্ট জুড়ে এই কয়টা উইন্ডোই আপনাদের চোখের সামনে থাকবে। নাম্বার 1, আমাদের কোড এডিটর। আমি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করব। এটার সেটআপ, এক্সটেনশন, থিম এসব নিয়ে প্রশ্ন থাকলে এই টপিকে আমি এর আগে ডেডিকেটেড ভিডিও দিয়েছি, সেটা দেখে নিতে পারেন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে। সেই সাথে ইউটিউবে ভিডিওটি যারা দেখছেন তারা আপনাদের স্ক্রিনের টপ রাইট কর্নারে অলরেডি সাজেস্টেড ভিডিও হিসাবে সেটা দেখতে পেয়েছেন। এই এডিটরে আমি একটা প্রজেক্ট ফোল্ডার খুলেছি, যেটার নাম দিয়েছি নোট এপিআই প্রজেক্ট। ঠিক আছে? এখানে এর আগে যেভাবে আপনাদেরকে ফরম্যাটিং এবং লিঙ্কিং সেটআপ করে দেখিয়েছিলাম সেটাই করে রেখেছি। নাম্বার 2, আমাদের টার্মিনাল, যেটা আমি মাঝে মাঝে এভাবে ওপেন করব। আমাদের নোট অ্যাপ্লিকেশন রান করার জন্য মেইনলি আমি এই টার্মিনালটা ইউজ করব। নাম্বার 3 হচ্ছে আমরা যে রেস্ট এপিআই প্রজেক্টটা বানাবো সেটার এপিআই ইউআরএল গুলো টেস্ট করার জন্য আমরা পোস্টম্যান ইউজ করব, যেটা আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন। যারা পোস্টম্যান সম্পর্কে জানেন না তাদের জন্য বলছি, পোস্টম্যান হলো একটা রেস্ট এপিআই চেক করার অ্যাপ্লিকেশন, যেখানে আমরা আমাদের ডিফারেন্ট এপিআই ইউআরএল গুলো রিকোয়েস্ট করে রেসপন্স চেক করতে পারি। আপনারা চাইলে গুগল ক্রোমের এক্সটেনশন হিসেবে এটা ইনস্টল করতে পারেন, অথবা সরাসরি পোস্টম্যান ডাউনলোড করে মেশিনে ইনস্টলও করে নিতে পারেন। আমি আমার ম্যাকে ইনস্টল করে নিয়ে সেটা ইউজ করছি। এটা নিয়ে আর বেশি কথা বলে টাইম ওয়েস্ট করছি না, আমি যখন লাইভ দেখাবো তখন আপনারা সেটা বুঝতে পারবেন। এবার আসি আমরা আজ যে প্রজেক্টটা বানাবো সেটার স্পেসিফিকেশন কি হবে, সেটাতে কি কি ফিচার থাকবে এটা নিয়ে।
আমরা মূলত আপটাইম মনিটরিং একটা অ্যাপ্লিকেশন বানাবো। সেটার জন্য রেস্টফুল এপিআই সার্ভার বানাবো। আমরা প্রজেক্টের জন্য কোনো এক্সটার্নাল এনপিএম মডিউলস ইউজ করব না, কোনো ফ্রেমওয়ার্ক মানে এক্সপ্রেস অর সামথিং লাইক দ্যাট ইউজ করব না। আমরা এখন পর্যন্ত যা যা জানি সেগুলো ইউজ করে নোডের কোর মডিউলসগুলো ব্যবহার করে একেবারে নোড দিয়ে প্রজেক্টটা করব। এক্সটার্নাল প্যাকেজ হিসাবে শুধুমাত্র লিন্টিং এবং কোড ফরম্যাটিংয়ের জন্য আগের টিউটোরিয়ালে দেখানো সেটআপটা ব্যবহার করব। টিউটোরিয়ালের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। যেটা একটু আগে বললাম, আমরা একটা আপটাইম মনিটরিং অ্যাপ বানাবো। এই অ্যাপটা যেটা করবে সেটা হলো, এই অ্যাপে একজন ইউজার যে লিঙ্ক অর ইউআরএল মনিটর করতে চায় সেটা অ্যাড করতে পারবে, এবং যখনই তার দেওয়া সেই লিঙ্কটা কোনো কারণে ডাউন হয়ে যাবে অথবা ডাউন থেকে লাইভ হবে, তখনই সে এসএমএস নোটিফিকেশান পাবে। নোটিফিকেশানের জন্য আমি টুইলিও এপিআই ইউজ করব। আমি চেষ্টা করব অ্যাপটা যেন ইউজেবল হয়, সেজন্য আপটাইম চেক করার পাশাপাশি আমি ইউজার সাইন আপ, লগ ইন, লগ আউটের অপশন রাখবো। ইউজার লগ ইন করে সেটিংস আপডেটও করে নিতে পারবে। ঠিক আছে? কোনো প্রজেক্ট ডিরেক্ট কোড করতে শুরু করার আগে সবার আগে জরুরি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করা। আমাকে কি কি করতে হবে সেটা একটু গুছিয়ে নেওয়া, সেটাই আমি করছি শুরুতে। নাম্বার 1, আমরা একটা এপিআই সার্ভার বানাতে চাচ্ছি যেটা একটা পোর্টে লিসেন করবে এবং ইনকামিং এইচটিটিপি রিকোয়েস্ট যেমন গেট, পোস্ট, পুট, ডিলিট এইগুলা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে। নাম্বার 2, আমরা চাই আমাদের এপিআই একটা ক্লায়েন্টের সাথে কানেক্টেড হবে এবং একটা নিউ ইউজার ক্রিয়েট করতে পারবে, তারপর সেই ইউজারকে এডিট, ডিলিট করতে পারবে। নাম্বার 3, আমরা চাই আমাদের এপিআই ইউজারকে সাইন ইন করতে অ্যালাউ করবে। সাইন ইন মেকানিজমটাতে প্রতিটা রিকোয়েস্ট করার আগে যেন ইউজারকে বারবার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন না করতে হয়, সেজন্য টোকেন সিস্টেম রাখবো আমরা, যেন ইউজার একবার লগ ইন করে একটা সিকিউর ইউনিক টোকেন পেয়ে যায়, যেটা দিয়ে সে পরবর্তী সাবসিকুয়েন্ট রিকোয়েস্ট করলে রেসপন্স পায়। মানে অথেন্টিকেটেড রিকোয়েস্ট করতে পারে আর কি। যদি ইউজার যেটা করতে চায় সেটা করতে তাকে লগ ইন করতে হয়, তাহলে তাকে টোকেন পাঠাতে হবে। আদারওয়াইজ টোকেন ছাড়াও সে কিছু কাজ করতে পারবে, যেমন সাইন আপ। নাম্বার 4, সাইনড ইন ইউজার যেন যে কোনো সময় সাইন আউট আর লগ আউট করতে পারে, যেটা তাদের টোকেনটাকে ইনভ্যালিডেট করে দিতে পারে। নাম্বার 5, এপিআইটার মাধ্যমে লগড ইন ইউজার চেক করতে পারবে তাদের সেট করে দেওয়া লিঙ্কটা আপ হয়েছে নাকি ডাউন হয়েছে। আমরা আরও চাই ইউজার নিজে ডিফাইন করতে পারবে হোয়াট ইজ আপ অর ডাউন মিনস টু হিম। ফর এক্সাম্পল, কিছু লিঙ্কের ক্ষেত্রে আপ মানে হলো আপনি একটা স্ট্যাটাস কোড 200 পেলেই হবে, আবার অন্য লিঙ্কের ক্ষেত্রে আপ মানে 500 স্ট্যাটাস কোড, মানে এরর না হলেই সেটাকে আমরা আপ ধরে নিতে পারি। নাম্বার 6, আমরা চাই ইউজার যেন তাদের সেট করা লিঙ্কগুলো এডিট অথবা ডিলিট করতে পারে, এবং আমরা তাদের এই চেকগুলো লিমিট করে দিব। ফর এক্সাম্পল, সে ম্যাক্সিমাম 5টা চেক মানে 5টা লিঙ্ক অ্যাড করতে পারবে মনিটর করার জন্য। আমরা তাদেরকে 6 নাম্বার চেক অ্যাড করতে দিব না। নাম্বার 7, আমরা চাই ইউজার যে লিঙ্কগুলো মনিটরিংয়ের জন্য সেট করেছে সেগুলো যেন আমাদের কোনো একটা ব্যাকগ্রাউন্ড প্রসেস একটা সার্টেন সময় পর পর অটোমেটিক পিং করে দেখে আর চেক করে যে তাদের লিঙ্কটা ডাউন থেকে আপ হয়েছে নাকি আপ থেকে ডাউন হয়েছে। এই অ্যাপ্লিকেশনে আমরা 1 মিনিট পর পর সব ইউজারের লিঙ্কগুলো অটোমেটিক চেক করব। যদি চেক করে আমরা দেখি স্টেট চেঞ্জ হয়েছে, মানে আপ থেকে ডাউন হয়েছে আর ডাউন থেকে আপ হয়েছে, তাহলে আমরা সোজা কথা ইউজারকে এসএমএস এর মাধ্যমে অ্যালার্ট দিব, আদারওয়াইজ কিচ্ছু করব না। দ্যাটস ইট। এটাই মোটামুটি টপ লেভেল থেকে আমাদের পুরো প্রজেক্টের কমপ্লিট স্পেসিফিকেশন। আমরা ফাইনালি যে এপিআইটা বানাবো সেটা এই কয়েকটা কাজ ঠিকমতো করবে। যেহেতু আমি আগেই বলেছি আমরা যেটুকু শিখেছি সেটুকু দিয়েই কোনো এক্সটার্নাল এপিআই ইউজ না করে কাজ করব। সো এই ক্ষেত্রে আমরা ডেটাবেস হিসাবে ফাইল সিস্টেমকে ইউজ করব। আমরা কোনো থার্ড পার্টি ডেটাবেস যেমন মঙ্গো আর মাইস্কুয়েল ইউজ করব না। আমরা আমাদের ফাইল সিস্টেমের জেসন আকারে বিভিন্ন ফাইলে ডেটা সেভ করে রাখবো এবং সেটা থেকে ডেটা রিড করব। প্রোডাকশন অ্যাপ্লিকেশনে এরকম যদি কখনো আমরা করি না, কিন্তু তারপরেও শেখার জন্য এটা দেখা জরুরি। সেই ক্ষেত্রে আমরা রিয়েল ডেটাবেস ইউজ করি আর না করি সেটা ম্যাটার করে না, বাট প্রসেসটা জানা হচ্ছে জরুরি। এই প্রজেক্টের উদ্দেশ্য হলো নোড ইউজ করে কিভাবে এপিআই বানানো যায় সেটা দেখানো, তাই ওই জিনিসটা এখানে আমি দেখাবো না, এটা আমাদের প্রজেক্টের স্কোপের বাইরে। একদম শুরুতে আমরা আমাদের প্রজেক্টের প্রাইমারি ফাইলটা তৈরি করছি। আমরা জানি নোড একটা সিঙ্গেল ফাইল দিয়ে রান করে, যেমন নোড index.js বা নোড app.js। তো সেই ফাইলটাই আমি এখন তৈরি করলাম এবং ফাইলটার নাম দিলাম index.js। সবার প্রথমে আমি ফাইলের উপরে একটা কমেন্ট ব্লক রাখছি। এটা একটা বেস্ট প্র্যাকটিস, আপনারা রাখলে ইচ্ছা করলে রাখতে পারেন, নাও পারেন। তো সেই কমেন্ট ব্লকে টাইটেল সেকশানে আমি লিখছি
আজকে আমরা যেটা বানাবো মানে আপ টাইম মনিটরিং অ্যাপ্লিকেশন, ডেসক্রিপশন হিসাবে লিখছি আর রেস্টফুল এপিআই টু মনিটর আপ অর ডাউন টাইম অফ ইউজার ডিফাইন্ড লিঙ্কস, তাই না? এটাই তো আজকে আমরা বানাচ্ছি। আচ্ছা, সবার শুরুতে আমরা কি করছি, আমাদের অ্যাপ্লিকেশনের জন্য যে যে ডিপেন্ডেন্সিসগুলো লাগবে সেটার জন্য একটা ডিপেন্ডেন্সিস সেকশন নিচ্ছি। তো যেহেতু আমাদেরকে একটা সার্ভার বানাতেই হবে, তো সেজন্য মাস্ট আমাদেরকে একটা এইচটিটিপি মডিউলটা নিয়ে আসতে হবে আমাদেরকে সার্ভার ক্রিয়েট করার জন্য। তো সেটাই আমি নিয়ে আসলাম সবার প্রথমে। আচ্ছা, এরপরে আপনারা যারা আমার ঠিক এর আগের টিউটোরিয়ালটা দেখেছেন, নোড অ্যাপ্লিকেশনের ব্যবচ্ছেদ নিয়ে আমি একটা টিউটোরিয়াল দিয়েছিলাম, সেখানে আমি একটা স্ট্যান্ডার্ড নোড অ্যাপ্লিকেশনের স্ট্রাকচার দেখিয়েছিলাম। তো সেই স্ট্রাকচারটাই আজকে আমি ফলো করার চেষ্টা করব। তো সেখানে আমি সবার প্রথমে অ্যাপ অবজেক্ট অর মডিউল স্কাফোল্ডিং বলে একটা ব্ল্যাঙ্ক অবজেক্ট ফার্স্টে তৈরি করেছিলাম। তো সেটাই আমি করছি, ঠিক আছে? এবং এরপরে আমি যা যা করবো সবই অ্যাপ অবজেক্টের মধ্যেই আমি ঢোকাবো আর কি। তো আমি একটা কনস্ট্যান্ট অ্যাপ ইজ ইকুয়াল টু জাস্ট একটা ব্ল্যাঙ্ক অবজেক্ট নিলাম। এটাই হচ্ছে মডিউল স্কাফোল্ডিং বা আমার পুরো অ্যাপ্লিকেশনের স্ট্রাকচারটার মধ্যে থাকবে। ওকে, এরপরে আমি একটা কনফিগারেশন সেকশন নিচ্ছি। হ্যাঁ, আমার এই অ্যাপ্লিকেশনের জন্য যা যা কনফিগ প্রয়োজন, হ্যাঁ, সেটা আমি এই অবজেক্টের মধ্যে রাখবো। আপাতত ব্ল্যাঙ্ক রাখলাম। আচ্ছা, এবার আমাদেরকে সবার আগে কি করতে হবে, সার্ভার ক্রিয়েট করতে হবে, তাই না? ক্রিয়েট সার্ভার। তো আমি একটা ফাংশন লিখবো এখানে, অ্যাপ ডট ধরেন ক্রিয়েট সার্ভার, মানে এই ইয়েটার নাম দিলাম, ফাংশনটার নাম দিলাম ক্রিয়েট সার্ভার ইজ ইকুয়াল টু, আমি একটা অ্যারো ফাংশন নিচ্ছি। তো এই ফাংশনের কাজ কি, সবার আগে সার্ভার যে আমি এইচটিপি মডিউলটা নিয়ে এসেছিলাম, ধরলাম কনস্ট্যান্ট সার্ভার ইজ ইকুয়াল টু এইচটিটিপি ডট, এটার একটা ক্রিয়েট সার্ভার মেথড আছে আমরা জানি। তো সেই ক্রিয়েট সার্ভার মেথডের মধ্যে আমাদেরকে পাস করতে হয় আরেকটা ফাংশন, যেই ফাংশনটা বেসিক্যালি সে সার্ভার অবজেক্টটা তৈরি করার জন্য ইউজ করবে এবং সেই ফাংশনটাই আসলে রিকোয়েস্ট এবং রেসপন্স হ্যান্ডেল করবে। হ্যাঁ, তো সেই ফাংশনটাকেও আমরা বাইরে চলেন আগে লিখে আসি, হ্যান্ডেল রিকোয়েস্ট রেসপন্স, মানে এই এখন যে ফাংশনটা আমরা লিখবো সেটা মানে রিকোয়েস্ট এবং রেসপন্স হ্যান্ডেল করবে। ওকে, সো সেটার নাম দিলাম ধরেন হ্যান্ডেল রেক রেস ইজ ইকুয়াল টু, সেই ফাংশনটা রেক এবং রেস মানে রিকোয়েস্ট এবং রেসপন্স দুইটা জিনিস প্যারামিটার হিসাবে পায় এবং ভিতরে আসলে সে রিকোয়েস্ট এবং রেসপন্স হ্যান্ডেল করে। তো ধরেন আমি রেসপন্স হ্যান্ডেল হিসাবে আপাতত রেস ডট সেন্ড হ্যালো ওয়ার্ল্ড, মানে আমি ক্লায়েন্টকে রেস ডট এন্ড হ্যালো ওয়ার্ল্ড, সো আমি ক্লায়েন্টকে হ্যালো ওয়ার্ল্ড রেসপন্স দিতে চাই আর কি। সো তাহলে এই হ্যান্ডেল রিকোয়েস্ট রেসপন্স ফাংশনটা আমি এখানে দিয়ে দিলাম। সো তাহলে আমার সার্ভারটা ফার্স্টে তৈরি করলাম আমি, এবং যেটা করে আসলে সে একটা সার্ভার অবজেক্ট তৈরি করে, সেই সার্ভার অবজেক্টটা জানে যে যখনই রিকোয়েস্ট আসবে তখন এই ফাংশন দিয়ে তাকে হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো আমার সার্ভার তৈরি হয়ে গেল। এখন সার্ভার তৈরি হওয়ার পরে আমরা কিন্তু সার্ভারটা এখনো স্টার্ট করিনি, তাই না? বা মানে সার্ভারটা আসলে শুরু করিনি। তো সার্ভার শুরু করার জন্য সার্ভারকে একটা পোর্টে লিসেন করতে হয়। তো সার্ভারের সাথেই একটা লিসেন নামে একটা মেথড আছে। তো সেই মেথডটা যেটা করে, ফার্স্টে একটা পোর্ট নেয় যে কোন পোর্টে তুমি লিসেন করতে চাও। তো আমরা ধরে নিলাম আমাদের অ্যাপ্লিকেশনের জন্য, হ্যাঁ, আমরা 3000 পোর্টে ধরেন আমরা এটাকে করব, স্টার্ট করব। সো আমি এই পোর্ট 3000 যেটা, সেইটা আমার এই কনফিগারেশন ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম এবং আমি জাস্ট এখানে অ্যাপ ডট কনফিগ ডট পোর্ট, হ্যাঁ। সো পরবর্তীতে যদি আমি 5000 পোর্টে রান করতে চাই তাহলে আমি জাস্ট এই ভ্যারিয়েবলটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে? আচ্ছা, সো অ্যাপ ডট কনফিগ ডট পোর্ট দিলাম এবং তারপরে সে একটা নেয় একটা কল ব্যাক ফাংশন, যদি সে সাকসেসফুলি ফাংশনটা স্টার্ট করতে পারে তাহলে সে এই কল ব্যাক ফাংশনটা রান করে দিবে। তো সেখানে আমি ধরেন লিখে দিলাম কনসোল ডট লগ লিসেনিং টু পোর্ট নাম্বার, ধরেন অ্যাপ ডট কনফিগ ডট পোর্ট, ঠিক আছে? সো তাহলে আমার সার্ভার এটা হয়ে গেল আমার সার্ভার ক্রিয়েশনের ফাংশন। এখন এগুলো তো সব ফাংশন ডেফিনেশন, তাই না? আমরা তো এখনো ফাংশন কল করিনি। তো অ্যাকচুয়ালি সার্ভারটা স্টার্ট করি এবার, চলেন। তার মানে এই ফাংশনটাকে কল করব, ক্রিয়েট সার্ভার ফাংশনটাকে। তো অ্যাপ ডট ক্রিয়েট সার্ভার ফাংশনটা আমি কল করে দিলাম, ঠিক আছে? সো তাহলে আমাদের সব কিছুই হয়ে গেল, সার্ভার ক্রিয়েট করা হয়ে গেল। এবার আমরা আমাদের নোড অ্যাপ্লিকেশনটা রান করব। ওকে, সো আমাদের টার্মিনাল ওপেন করলাম, আমি নোড, বাই দ্য ওয়ে আমার এখানে একটা ছোট্ট ভুল আছে, আমি দেখতেই পাচ্ছি, আমাকে এডিটর সাজেস্ট করছে এখানে অ্যাপ ডট হ্যান্ডেল ব্রেক রেজ হবে। ওকে, সো নোড ইন্ডেক্স,
হ্যাঁ, এটা দিলাম, এই যে আমাদের লিসেনিং টু পোর্ট 3000 দেখাচ্ছে। এবং আমরা এবার পোস্টম্যানে চলে যাব। পোস্টম্যানে চলে গিয়ে আমি যেহেতু 3000 পোর্টে রান করছি, সো লোকাল হোস্ট 3000, ওকে, এখানে গেলাম, এই যে আমি হ্যালো ওয়ার্ল্ড পেয়ে যাচ্ছি, কারণ কি আমার এখানে রেসপন্স দিয়েছি আমি হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, সো তাহলে আমরা এটা পেলাম। এখন যদি এই হ্যালো ওয়ার্ল্ডকে আমি হ্যালো প্রোগ্রামার্স করি, তাহলে কিন্তু আমি চেঞ্জটা এখানে রিফ্লেক্ট করবে না। এর কারণটা হচ্ছে সার্ভারটা আমরা রিস্টার্ট দিইনি। তো আমরা যে বারবার কোড চেঞ্জ করব, বারবার সেভ করব, বারবার সার্ভার রিস্টার্ট দেওয়া, এটা একটা প্রবলেম যেটা ডেভেলপার এক্সপিরিয়েন্সকে খারাপ করে। এই জন্য লাকিলি একটা প্যাকেজ আছে, সেটার নাম হচ্ছে নোডমন, সেটা আমরা ইউজ করব, এবং সেটা যেটা করে কন্টিনিউয়াসলি আমার সার্ভারকে রানিং রাখে, এবং আমি যখন এখানে সেভ করব বা কোনো চেঞ্জ করব, সাথে সাথে সে নিজে নিজেই অটোমেটিক রিস্টার্ট হবে। তো সেটার কমান্ডটা হচ্ছে, এই যে আমরা নোড ইন্ডেক্স লিখেছি না, নোড ইন্ডেক্স না লিখে আমাদেরকে জাস্ট লিখতে হবে নোডমন ইন্ডেক্স। সেই জন্য আপনার মেশিনে নোডমনটা ইনস্টল থাকতে হবে। যাদের মেশিনে নোডমন নাই তারা কাইন্ডলি ইনস্টল করে নিতে পারেন npm install -g নোডমন, অর ইয়ার্ন যারা ইউজ করেন তারা ইয়ার্ন অ্যাড নোডমন লিখলেই হয়ে যাবে, আপনার মেশিনে ইনস্টল হয়ে যাবে। আমার মেশিনে অলরেডি ইনস্টল করা আছে, তাই আমি আর ইনস্টল করলাম না। তো আমি যদি নোডমন ইন্ডেক্স এভাবে লিখি, এই যে দেখেন এখন সে একই কাজই করছে, কিন্তু এখন যদি আমি এখানে হ্যালো প্রোগ্রামার্স না দিয়ে যদি আমি আবার হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিই, আমাকে সার্ভার রিস্টার্ট করতে হবে না। এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ড চলে এসছে। সো তার মানে নোডমন আমরা ইউজ করছি। আচ্ছা, আরেকটা জিনিস আমি যেটা করতে চাই সেটা হচ্ছে, এই যে যখনই ধরে না আমি এই কোডটাতে মানে আমাকে বারবার নোডমন ইন্ডেক্স ডট জেএস এভাবে লিখতে হয়, তাই না? সেটা না করে আরেকটা কাজও আপনারা করতে পারেন। এই যে নোডমন ইন্ডেক্স ডট জেএস, সেটাকে আপনি একটা কমন স্ক্রিপ্ট হিসাবে এই প্যাকেজ ডট জেসনের মধ্যে লিখে দিতে পারেন। যেমন ধরেন আপনি যদি একটা স্ক্রিপ্ট তৈরি করেন এই স্ক্রিপ্ট সেকশানে স্টার্ট নামে, এবং সেখানে আপনি জাস্ট আপনার কমান্ডটা লিখে দিবেন, মানে নোডমন ইন্ডেক্স। হ্যাঁ, সো তার মানে হচ্ছে যদি আপনি npm স্টার্ট বা ইয়ার্ন স্টার্ট এটা যদি দেন আপনার টার্মিনালে, তাহলেই আসলে সে এই কমান্ডটা এক্সিকিউট করবে, ঠিক আছে? কিন্তু যদি আপনি এই স্ক্রিপ্টটার নাম স্টার্ট না দিয়ে আপনি যদি আপনার নাম দেন, যেমন ধরেন জসিম, তো তার মানে আপনাকে তখন জাস্ট npm জসিম দিলে এটা রান করবে না, তখন আপনাকে দিতে হবে npm রান জসিম, ঠিক আছে? সো স্টার্ট ছাড়া অন্য কোনো নাম ইউজ করলে আপনাকে npm রান তারপরে যে নামটা দিয়েছেন সেই নামটা দিতে হবে। আদারওয়াইজ আপনি যদি স্টার্ট ইউজ করেন তাহলে জাস্ট npm স্টার্ট দিয়ে দিলেই রান হয়ে যাবে, ঠিক আছে? সো আমি সেই প্যাকেজটা এখানে লিখে রাখলাম, এই কমান্ডটা ওখানে লিখে রাখলাম স্ক্রিপ্টটা। এখন আমি জাস্ট ইয়ার্ন স্টার্ট দিলাম, আমি যেহেতু ইয়ার্ন ইউজ করি, ইয়ার্ন স্টার্ট দিলাম, এই যে দেখেন স্টার্ট হয়ে গেল। সে আসলে আমার এই দেখেন এই নোডমন ইন্ডেক্সটাকেই রান করেছে আসলে। ওকে, সো এটা একটা মানে জেনে রাখা প্রয়োজন আপনাদের। সো তাহলে আমরা শুরুতে কি করলাম, আমরা একটা ফাইল নিলাম, নোডের প্রাইমারি ফাইল। সেই ফাইলের মধ্যে আমি একটা সার্ভার ব্লক তৈরি করলাম, সার্ভার অবজেক্ট তৈরি করলাম, এবং সেই সার্ভার অবজেক্টটা আমার রিকোয়েস্ট এবং রেসপন্স হ্যান্ডেল করে এই ফাংশনের মাধ্যমে। এবং ফাইনালি আমি ক্রিয়েট সার্ভার ফাংশনটাকে কল করে দিয়ে আমি সার্ভারটাকে স্টার্ট করে দিলাম, ঠিক আছে? সো তাহলে এখন আমাদের অ্যাপ্লিকেশনের মোস্টলি কাজ হবে মূলত এই ফাংশনটার মধ্যে, যে রিকোয়েস্ট এবং রেসপন্স হ্যান্ডেলিং যে ফাংশনটা আমি রেখেছি, সেখানে আমরা এখন দেখব যে আমাদের ক্লায়েন্ট যখন কোনো রিকোয়েস্ট করছে, মানে যেমন ধরেন আমি এখন HTTP লোকাল হোস্ট 3000 এই ইউআরএল হিট করছি, সেই রিকোয়েস্টে হিট করার পরে তারপরে এই যে রেসপন্সটা আমি দিচ্ছি, এছাড়া কিন্তু আমি কিন্তু রেসপন্স অবজেক্ট নিয়ে কাজ করছি, আমরা কিন্তু রিকোয়েস্ট অবজেক্ট নিয়ে কোনো কাজ করিনি। তো মূলত এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রিকোয়েস্ট অবজেক্ট নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে? যে রিকোয়েস্ট অবজেক্ট হ্যান্ডেল করার জন্য কি কি জিনিস আমাদের প্রয়োজন, সেগুলোকে কিভাবে নিতে হয়, সেগুলোই এখন আপনারা দেখতে পাবেন। রাইট নাও আমাদের অ্যাপ্লিকেশনটা 3000 পোর্টে লিসেন করছে, এবং আমরা যে কোনো ইউআরএলই দেই না কেন, লোকাল হোস্ট /3000 দেই অর লোকাল হোস্ট /3000 অ্যাবাউট যেটাই দেই না কেন, সে সব ক্ষেত্রেই হ্যালো ওয়ার্ল্ড দিচ্ছে। এর কারণ হচ্ছে আমার যে হ্যান্ডেল রিকোয়েস্ট রেসপন্স, সেখানে আমি কিন্তু ইউআরএল দিয়ে কোনো রকম মানে 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 বিভিন্ন ইউআরএলের জন্য কিন্তু বিভিন্ন রকম কাজ করার মতো কোনো ফ্যাসিলিটি এখনও রাখিনি। আমি এখন যেটা করেছি, যেই ভাই রিকোয়েস্ট করবা, যাই রিকোয়েস্ট করবা, আমি অলওয়েজ তোমাকে res.end hello world
রেসপন্স হিসেবে দিয়ে দিব, ঠিক আছে। সো এখন মানে রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনে তো এটা করলে হবে না, আমাদেরকে ইউজার যা রিকোয়েস্ট করবে সেই তার রিকোয়েস্ট ইউআরএল, যেমন সে স্ল্যাশ অ্যাবাউট দিলে আমাকে বুঝতে হবে যে সে আসলে অ্যাবাউট কন্টেন্ট পেতে চাচ্ছে। সো তখন আমাকে সেই ইউআরএলটা অ্যানালাইসিস করে বুঝে অ্যাবাউটের জন্য প্রয়োজনীয় জিনিস তাকে রেসপন্স হিসাবে দিতে হবে, তাই না? আবার যদি কেউ স্ল্যাশ সার্ভিসেস দেয় তাহলে তাকে সার্ভিসেসের জন্য প্রয়োজনীয় কন্টেন্ট আমাকে দিতে হবে। সো তার মানে সোজা কথা, যে রিকোয়েস্টটা আমরা পাচ্ছি সেই রিকোয়েস্ট অবজেক্টটা নিয়ে আমাকে কাজ করতে হবে। তো আমরা এই রিকোয়েস্ট অবজেক্টের বিভিন্ন জিনিস, যে জিনিস আমার প্রয়োজন সেই জিনিস এখন একটা একটা করে দেখব। সবার আগে দেখব রিকোয়েস্টের পাথ, মানে আমাকে রাউটিং করতে হলে, মানে এই যে অ্যাবাউট স্ল্যাশ সার্ভিসেস এগুলোকে বলা হয় রাউট, ডিফারেন্ট রাউট। সো এই রাউট বুঝতে হলে আমাকে সবার আগে যেটা জানতে হবে, এই পুরা ইউআরএল, হ্যাঁ এই পুরা ইউআরএলটা আমরা জানি reg.url এর মধ্যে আমরা পাই, সেটা আমি আমার আগের টিউটোরিয়ালে দেখেছি। সেইখান থেকে আমাকে জাস্ট কিন্তু এই পাথটুকু বের করে আনতে হবে, তাই না? এটাকে বলা হয় পাথ, রিকোয়েস্ট পাথ। সো সেটা কিভাবে বের করতে হয়? লাকিলি নোডের একটা কোর মডিউল আছে এটার জন্য, সো আমরা সেটা ইউজ করব, সেটা হচ্ছে ইউআরএল। সো সেটা হচ্ছে রিকোয়েস্ট ইউআরএল, সেই মডিউলটা আমি নিয়ে আসলাম। এখন এই জায়গাটাতে আমি কি করছি, এই জায়গাটায় ধরেন আমি লিখে রাখলাম এখন বোঝার জন্য রিকোয়েস্ট হ্যান্ডলিং, হ্যাঁ যা যা রিকোয়েস্টের প্রয়োজন সেই জিনিসটা আমি এখন নিব। সবার আগে পাথ নেওয়ার জন্য আমরা কনস্ট্যান্ট ধরলাম পাথ ইজুকাল টু, আচ্ছা সবার আগে আমাকে যেটা করতে হবে, কি করতে হবে, আমাকে এই ইউআরএলটাকে ফুল মানে পুরো ইউআরএলটাকে আগে আমাকে পার্স করতে হবে, তাই না? তো দিলাম গেট দ্য ইউআরএল অ্যান্ড পার্স ইট, হ্যাঁ। সো সেখানে আমি দিলাম ধরেন পার্সড ইউআরএল, একটা কনস্ট্যান্ট নিলাম ইজুকাল টু এই যে ইউআরএল মডিউলটা আমি নিয়ে এসেছি সেটার পার্স নামে একটা, যে দেখেন আমাকে ইউআরএল ডট সেটার পার্স নামে একটা মেথড আছে, সেই মেথডটা দুইটা প্যারামিটার নেয়। একটা হচ্ছে ফুল ইউআরএলটা, মানে আমার এই পুরো ইউআরএলটা সে নেয়, সেটা আমরা জানি আছে হচ্ছে reg.url এর মধ্যে, এবং তারপরে ট্রু অর ফলস একটা বুলিয়ান নেয়। এখন এই ট্রু জিনিসটা কি বোঝাচ্ছে, ট্রু অর ফলস বলতে? এই যে ইউআরএল ডট পার্স, আমরা এই যে স্ল্যাশ অ্যাবাউট দিয়েছি না, আমাদের কিন্তু রিকোয়েস্টের ইউআরএল এর মধ্যে এইরকম জিনিসও থাকতে পারে, a=5 b=6, মানে এই অংশগুলো যেগুলো আমরা প্যারামিটার হিসাবে ইউআরএল এর সাথে অনেক সময় পাঠাই, যেমন id=5 পাঠাই, এরকম পাঠাই, এগুলোকে বলা হয় কোয়ারি স্ট্রিং। সো যদি আমি এখানটায় এই ইউআরএল ডট পার্সের মধ্যে এখানে ট্রু দেই, তার মানে হচ্ছে আমি চাচ্ছি তুমি ভাই এগুলাকেও সবগুলোকে কনসিডার করো, মানে এই কোয়ারি স্ট্রিংগুলোকেও কনসিডার করো। আর যদি আমি এখানে ফলস পাঠাতাম তাহলে সে এই অংশগুলোকে জাস্ট ইগনোর করে যেত। কিন্তু আমরা তো আসলে অ্যাপ্লিকেশনের জন্য সব কিছুই কনসিডার করতে হবে, যার কারণে আমি পার্স করার সময় ইউআরএলটাকে পার্স করার সময় ট্রু দিয়ে দিলাম, যেন সে কোয়ারি স্ট্রিংগুলোকেও কনসিডার করে, ঠিক আছে। সো আমি এখন পার্সড ইউআরএল বলে একটা জিনিস পাচ্ছি। আমি যদি কনসোল ডট লগ করে এখন দেখি যে এই পার্সড ইউআরএল এর মধ্যে আসলে কি আছে, পার্সড ইউআরএল চলেন দেখি। হ্যাঁ আমার তো সার্ভার রিস্টার্ট দিতে হবে না। সো ধরেন এই যে সেন্ড দিলাম, হ্যাঁ এখন আমি যদি কনসোল খুলি, এই যে দেখেন আমার পার্সড ইউআরএল ভ্যারিয়েবলটার মধ্যে এই জিনিসগুলো আছে, হ্যাঁ সেখানে দেখেন এই দেখেন সার্চের মধ্যে আমার কোয়ারি স্ট্রিংগুলো আছে, হ্যাঁ এছাড়া আমার পাথ নেম এইখানটায় বেসিক্যালি আমার পাথটা আছে, বুঝতে পেরেছেন? সো আমার কিন্তু দেখেন প্রয়োজনীয় অনেক জিনিসপাতি কিন্তু এখানে অলরেডি অবজেক্টটার মধ্যে রয়ে গেছে, ঠিক আছে। সো আমি বেসিক্যালি এই অবজেক্টটা, সেজন্যই আমি পার্সড ইউআরএল ফাংশনটা ফার্স্টে নিলাম। এরপরে আমার উদ্দেশ্য হচ্ছে সবার আগে কি করব, আমি পাথ নিব। সো কনস্ট্যান্ট পাথ ইজুকাল টু আমার যে পার্সড ইউআরএলটা আমি পেলাম সেইটা ডট, এই যে আমাকে সাজেশনও দিচ্ছে পাথ নেম, হ্যাঁ। সো যদি আমি এখন কনসোল ডট লগ পাথ এটা যদি করি, তারপরে যদি আমি এখন এখানে যাই, দিলাম এই হচ্ছে আমার এই যে দেখেন স্ল্যাশ অ্যাবাউট। কিন্তু এখানে একটা জিনিস দেখার বিষয় আছে, সেটা হচ্ছে এই যে আমরা এখানে পাথ নেম দিলাম, এই পাথ নেমটা কিন্তু ইউজার কিন্তু অনেক সময় ধরেন আমার এই কোয়ারি স্ট্রিংটা নাই, ইউজার কিন্তু এই অ্যাবাউট ইউআরএলটাকে এভাবেও রিকোয়েস্ট করতে পারে, মানে লাস্টে সে একটা ট্রেলিং স্ল্যাশ দিতে পারে, তখন কিন্তু দেখেন কিন্তু তখন আমার ডিফারেন্ট আসছে। কিন্তু আমার তো একটা ইউনিফর্ম ওয়েতে পাওয়া লাগবে, তা না হলে আমি রাউটিং করবো কি করে? রাউটিং করা মানে আমাকে সিম্পলি বুঝতে হবে যে এই যে যেটা আমি রিসিভ করবো সেটাকে যদি আমি একটা ফরম্যাটে পেতাম তাহলে আমার কিন্তু হিসাব করতে সুবিধা হতো। তো আমি এখন সেটাই করব। তাহলে আমরা আসলে এখানে পাথ পাচ্ছি, তাই না? আমি এখন যেটা করছি,
এটাকে ট্রিমড পাথ নামে আমি আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি। সেটা বেসিক্যালি কি করবে, সমস্ত ধরনের এই যে আনওয়ান্টেড এই যে এই পাশে স্ল্যাশ, হ্যাঁ, বা এই যে শুরুতে স্ল্যাশ, এগুলোকে সে ইগনোর করে দিবে। হ্যাঁ, তো সেটা করার জন্য আমি সিম্পলি জাভাস্ক্রিপ্টের রিপ্লেস, ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের রিপ্লেস মেথড ইউজ করছি। সেই রিপ্লেস মেথড কি করে, সেকেন্ড প্যারামিটার হিসাবে নেয় যে তুমি কি মানে কি দিয়ে রিপ্লেস করবা। তো আমি চাচ্ছি এই যে প্যাটার্নটা শুরুতে অথবা লাস্টে, হ্যাঁ, সেই প্যাটার্নটা যদি ম্যাচ করে, এখানে একটা রেগুলার এক্সপ্রেশন দিয়ে দিচ্ছি আমি। বাই দ্য ওয়ে, রেগুলার এক্সপ্রেশন একটা ডিফারেন্ট জিনিস, কঠিন জিনিস, সেটা আমার বোঝানোর উদ্দেশ্য না। আমি এখানে জাস্ট রেগুলার এক্সপ্রেশনটা বসিয়ে দিলাম। এটা যেটা করে সেটা হচ্ছে আমার শুরুতে বা লাস্টে আনওয়ান্টেড স্ল্যাশ থাকলে সেটাকে সরিয়ে দেয়, কিন্তু মাঝখানে যদি আনওয়ান্টেড স্ল্যাশ মানে মাঝখানে যদি স্ল্যাশ থাকে, যেমন ধরেন অ্যাবাউট ইন্ডেক্স, হ্যাঁ, এরকম যদি থাকে, সে কিন্তু মাঝখানে স্ল্যাশটা মুছতে পারবে না। সেই কারণে আমি কিন্তু এখানে আমাকে একটা প্যাটার্ন দেওয়া লাগলো। তা না হলে আমি তো জাস্ট বলতে পারতাম যে কোনো স্ল্যাশ পাইলেই ভাই ইগনোর করো, সেটা তো আমি করতে পারছি না। আমি মাঝখানে স্ল্যাশটা ইগনোর করতে পারছি না, আমাকে শুরুর স্ল্যাশ অথবা লাস্টের স্ল্যাশ ইগনোর করতে হবে। সেটাই আমি প্যাটার্ন দিয়ে করেছি, ঠিক আছে। সো ট্রিম পাথের মধ্যে আমি যদি এখন ট্রিমড পাথ, এটাকে যদি কনসোল ডট লগ করি, আমি যদি এখানে দেই, এই দেখেন এই যে অ্যাবাউট ইন্ডেক্স। সো এখন আমি সবসময় সঠিক ওয়েতে একটা ফরম্যাটে পাবো, ঠিক আছে। তো সেই কারণে আমি ট্রিম পাথ করে নিলাম। সো তাহলে পাথ জিনিসটা আমরা বের করে ফেললাম, ওকে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের জানা প্রয়োজন রাউটিং করতে গেলে, সেটা হচ্ছে ইউজার কোন মেথডে আমার কাছে রিকোয়েস্ট করেছে। এটা যেমন গেট মেথডে করেছি, এটা তো চাইলে পোস্ট মেথডে করতে পারে, পুট করতে পারে, ডিলিট করতে পারে। সো এই মেথডটা আমাদের জানা প্রয়োজন, তাই না। এটা একদম সিম্পল, মেথড ইজ ইকুয়াল টু রেক ডট মেথড, এবং আমি যেন সবসময় এটাকে স্মল লেটারে পাই, কারণ এটা তো বড় হাতের হচ্ছে, কখনো ছোট হাতের হচ্ছে। সো আমি যেটা করছি, রেক ডট মেথড ডট এটার সাথে টু লোয়ার কেস জাভাস্ক্রিপ্টের কল করে দিয়ে আমি সবসময়ই এই মেথডটাকে ছোট হাতের মানে নিচ্ছি আর কি। সো তার মানে এই যে যখনই এই মেথডটাই যে বড় হাতের গেট হোক আর ছোট হাতের গেট হোক বা পোস্ট হোক, যাই হোক না কেন, আমি সবসময় আসলে স্মল জিটি বা স্মল পোস্ট এরকম করে পাবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কোয়ারি স্ট্রিং। আমরা দেখেছিলাম যে এখানে যখন আমি যে কোয়ারি স্ট্রিং পাঠিয়েছিলাম প্যারামিটার হিসেবে, সেগুলো কিভাবে নিতে হয়, ঠিক আছে। তো সেটা নেওয়ার জন্য এটাও একদম সিম্পল, কোয়ারি স্ট্রিং, এটা আমি একটা অবজেক্ট হিসাবে পাবো, কারণ মাল্টিপল কোয়ারি স্ট্রিং থাকতে পারে। আমরা সেটা একটু আগেই দেখেছিলাম যে পার্সড ইউআরএলটাকে যখন আমি কনসোল ডট লগ করেছিলাম, সেটার কোয়ারি প্রপার্টির মধ্যে এটা ছিল। হ্যাঁ, সো আমি যদি এখন কনসোল ডট লগ কোয়ারি স্ট্রিং অবজেক্ট এটা যদি করি, করে আমি জাস্ট এখন তো আমি কোয়ারি স্ট্রিং দেইনি। সো আমি দিলাম ধরেন a is equal to 5 অ্যান্ড ধরেন b is equal to 6, সেন্ড দিলাম। এখন যদি আমি টার্মিনালটা খুলি, এই যে a5 b6 একটা অবজেক্ট দিয়েছে আমাকে, ঠিক আছে। আদারওয়াইজ সে আমাকে একটা ব্ল্যাঙ্ক অবজেক্ট দিয়েছিল ফার্স্ট টাইম, ওকে। সো এইভাবে আমরা কোয়ারি স্ট্রিংটা পেতে পারি, ওকে। আচ্ছা, কোয়ারি স্ট্রিং ছাড়া আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে রিকোয়েস্টের হেডার্স। হ্যাঁ, হেডার্স কি সেটা আমি বলছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, হেডার্স হচ্ছে এই যে যখন আমি একটা রিকোয়েস্ট পাঠাই, হ্যাঁ, তখন এই রিকোয়েস্টের সাথে ইউআরএল ছাড়াও, হ্যাঁ, আরও বেশ কিছু জিনিস আসে, সেগুলোকে বলা হয় হেডার্স, মানে রিকোয়েস্টের বিভিন্ন মেটা ডাটা, রিকোয়েস্টের সাথে সম্পর্কিত বিভিন্ন ছোট ছোট প্রপার্টি ভ্যালু। এই হেডার আমাদেরকে সার্ভার থেকে অনেক সময় অটোমেটিক অনেক কিছু আসে, যেমন এই দেখেন এখানে কিন্তু অটোমেটিক পোস্টম্যান অনেক কিছুই পাঠাচ্ছিল, ক্যাশ কন্ট্রোল, পোস্টম্যান টোকেন, হোস্ট, ইউজার এজেন্ট, অ্যাক্সেপ্ট, বিভিন্ন ধরনের মেটাডাটা সে পাঠাচ্ছিল। হ্যাঁ, এই মেটাডাটা তো অটোমেটিক আসছে। এছাড়াও আমি চাইলে আমাদের নিজস্ব মেটাডাটাও পাঠাতে পারি এখানে। যেমন ধরেন আমি দিলাম টাইটেল নামে একটা মেটাডাটা, এবং সেখানে আমি দিলাম যে লার্ন উইথ সুমিত, ঠিক আছে। সো আমি চাইলে এই মেটাডাটাও পাঠাতে পারি আমার রিকোয়েস্টের সাথে, হ্যাঁ, রিকোয়েস্ট করার সময়। তো সেটাই আমি যদি ধরতে চাই যে যখন আমি সার্ভারে এই রিকোয়েস্টটা আসবে, এই রিকোয়েস্ট এই ওয়ারেলটা দিয়ে কেউ হিট করবে, তখন এই সমস্ত মেটাডাটা আমাকে যদি রিড করতে হয় বা রিড করতে চাই, তাহলে সেটা আমি কিভাবে করব, সেটাই হচ্ছে আমার কথা। তো মেটাডাটা যেহেতু অনেক, সো এটাও একটা অবজেক্ট আকারে আসবে, হ্যাঁ, এবং সেটা হচ্ছে সিম্পলি রিকোয়েস্ট যে অবজেক্টটা আছে সেটার মধ্যেই থাকে, রিকোয়েস্ট ডট রেক ডট হেডার্স, এটার মধ্যে, ঠিক আছে। সো যদি আমি এটাকে এখন কনসোল ডট লগ করি, দিয়ে আমি এটা পাঠালাম, এই যে। সো আমার এই দেখেন
সমস্ত হেডারগুলো আমার একটা অবজেক্ট আকারে চলে এসছে এবং এই যে আমি যে হেডারটা পাঠিয়েছিলাম টাইটেল, হ্যাঁ, এবং আরেকটা জিনিস দেখার বিষয় আছে, হেডারের নাম যদি আমি বড় হাতেরও পাঠাই আমি কিন্তু রিসিভ করছি ছোট হাতের প্রপার্টি হিসাবে, ঠিক আছে, জাস্ট অবজেক্ট প্রপার, মানে আমি একটা ভ্যালিড অবজেক্ট পাচ্ছি, ঠিক আছে। তো সেটা মানে একটা ভ্যালিড জাভাস্ক্রিপ্ট অবজেক্ট কিন্তু, হ্যাঁ, এটা কোনো স্ট্রিং না। তো তার মানে এই যে এইটার টাইটেল এর মধ্যে আমি যে লার্ন উইথ সুমিত পাঠিয়েছিলাম সেটা, এবং এছাড়া পোস্টম্যান আরও যা যা পাঠিয়েছিল সেগুলো এর মধ্যে আছে। সো এই রিকোয়েস্টের হেডার নিয়ে আমাদেরকে কাজ করতে হয় অনেক সময়, তো সেটা করার জন্য আমরা চাইলে এই হেডার সাবজেক্ট থেকে ডেটা নিয়ে নিতে পারি। আচ্ছা, সো এটা গেল। ফাইনালি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস রিকোয়েস্টের, সেটা হচ্ছে রিকোয়েস্টের বডি বা রিকোয়েস্টের পেলোড। মানে আমরা যে এই যে গেট রিকোয়েস্ট পাঠাচ্ছি, হ্যাঁ, গেট রিকোয়েস্টে কোনো প্যারামিটার পাঠাতে হলে আমরা কিন্তু এই যে এরকম কোয়ারি স্ট্রিং হিসাবে পাঠাই, কিন্তু যদি এটা পোস্ট রিকোয়েস্ট হতো, ঠিক আছে, পোস্ট রিকোয়েস্ট যদি হতো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে রিকোয়েস্টের বডিতে আমাদেরকে ডেটা পাঠাতে হয়। যখন যদি আমরা একটা ফ্রন্ট এন্ড ওয়েবসাইটের কথা চিন্তা করি, সেখানে একটা ফর্ম থাকে, সেই ফর্মের মধ্যে যখন ইউজার কোনো কিছু এন্টার করে সাবমিট বাটনে চাপ দেয়, তখন বেসিক্যালি সেটা কিন্তু রিকোয়েস্টের বডি হিসাবে আমাদের কাছে সার্ভার সাইডে সাবমিট হয়, হ্যাঁ। তো এই যে রিকোয়েস্টের সাথে যে বডিগুলো ইউজার পাঠায়, ফর্মেট ডেটা হতে পারে, সেটা আবার র জেসন হতে পারে বা স্ট্রিং হতে পারে, এনি ডেটা আসতে পারে, হ্যাঁ, সেই ডেটাগুলোকে কিভাবে রিসিভ করতে হয়, এটাকে রিকোয়েস্টের পেলোডও বলা হয়। তো সেই জিনিসটা কিভাবে আমরা রিসিভ করতে হয়, হ্যাঁ। তো আমরা এর আগে দেখেছি, আপনারা যারা আমার স্ট্রিম এবং বাফারের টিউটোরিয়ালটা দেখেছেন তারা অলরেডি জানেন যে নোড জেএসে কিন্তু এই যে রিকোয়েস্টের বডিটা সেটা কিন্তু ডাইরেক্ট ডেটা হিসাবে আসে না, সেটা কিন্তু স্ট্রিম আকারে আসে, বাফার হিসাবে আমরা রিসিভ করি, তারপরে সেটাকে কিন্তু অরিজিনাল ডেটাতে পরিণত করতে হয়, তাই না? তো এখানে অলরেডি আমি কিন্তু আমার স্ট্রিম এবং বাফারে সেটা হ্যান্ডেল করা দেখিয়েছিলাম, তাই এখানে আমি খুব বেশি ডিটেল দেখাবো না, খুব দ্রুত লিখে ফেলবো, ঠিক আছে। সো কিন্তু আমি আগের টিউটোরিয়ালে যেভাবে দেখিয়েছিলাম এবারে একটু ডিফারেন্ট ওয়েতে দেখাবো। আগের টিউটোরিয়ালে আমি বাফারটাকে কনভার্ট করেছিলাম টু স্ট্রিং মেথড ইউজ করে, হ্যাঁ, UTF-8 পাস করে, UTF-8 এনকোডিং পাস করে আমি সেটাকে ডিকোড করেছিলাম টু স্ট্রিং মেথড দিয়ে, ঠিক আছে। আজকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে আপনাদেরকে ডিকোড করে দেখাবো, তাহলে আরেকটা জিনিস আপনাদের শেখা হয়ে যাবে। নোডের একটা বিউটিফুল কোর মডিউল আছে, হ্যাঁ, সেটা হচ্ছে স্ট্রিং ডেকোডার। সেই মডিউলটা ইউজ করেও কিন্তু আমরা ওই একই কাজটা করতে পারতাম, এবং সেটাই নোড রেকমেন্ড করে, দ্যাট ইজ দ্য রেকমেন্ডেড ওয়ে টু ডেকোড বাফার্স, ঠিক আছে। সো সেটাই এখন আমি করে দেখাবো, তাতে আপনাদের কাছে আরেকটা জিনিসও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো চলুন দেখি। তো এর আগের টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম যে কিভাবে বাফারগুলো পেতে হয়, তাই না? আমরা জানি যে বাফারগুলোকে যেহেতু সে কন্টিনিউয়াসলি আসতে থাকে, তো সেটাকে পাওয়ার জন্য আমাকে ইভেন্টের মাধ্যমে পেতে হবে, তাই না? সে যেটা করে সে ডেটা ইভেন্ট ফায়ার করতে থাকে, রিকোয়েস্ট অবজেক্টের উপরে সে ডেটা ইভেন্ট ফায়ার করতে থাকে, সেটা যদি আমরা লিসেন করি তাহলেই কিন্তু আমরা বাফারগুলো পেতে থাকি, তাই না? তো তাহলে সেটাই আমি করছি, রেক ডট অন রিকোয়েস্টের উপরে, তো সেটার ডেটা ইভেন্টটা আমাকে লিসেন করতে হবে, তো সেই ডেটা ইভেন্টটা নিলাম এবং সেখানে কলব্যাক হিসাবে আমি বাফার পাবো, সেই বাফারগুলো আমার এই, তার মানে এই রিকোয়েস্ট ডট অন এই ডেটা ইভেন্টটা আমি লিসেন করছি এবং আমার কাছে বাফার আসতে থাকছে, তাই না? সেই বাফারটাকে আমাকে ডেটাতে পরিণত করতে হবে। তো সেইটা করার জন্য আমরা নোডের একটা কোর একটা নিচ্ছি, মডিউল নিচ্ছি। তো সেইটার পুরা মডিউলটা আমি নেব না, সেটার থেকে একটা অংশ ডিস্ট্রাকচার করে নিয়ে আসছি আমি। মডিউলটার নাম হচ্ছে স্ট্রিং ডেকোডার, এবং সেইটার স্ট্রিং ডেকোডার নামে একটা ক্লাস আছে, সেই ক্লাসটাকে আমি নিয়ে আসছি, ঠিক আছে। আচ্ছা, তো শুরুতে যেহেতু এটা ক্লাস, তো শুরুতে আমি সেটার একটা অবজেক্ট তৈরি করে নিচ্ছি, ডেকোডার নিউ স্ট্রিং ডেকোডার, এবং সেইখানে আমি UTF-8 পাস করব। মানে আমি স্ট্রিং ডেকোডারকে বলছি যে ভাই তুমি আমাকে ডেকোড করে দিবা, UTF-8 হচ্ছে আমার এনকোডিং, ঠিক আছে। আচ্ছা, সো সে আমাকে এই ডেকোডার অবজেক্ট দিয়ে আমি এখন ডেকোড করতে পারবো। তো আমি যেহেতু এই বাফার আমার এখানে আসতে থাকবে, সো আমি তাহলে একটা ব্ল্যাঙ্ক রিয়েল ডেটা নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, সেটা আমি শুরুতে ব্ল্যাঙ্ক নিলাম, এবং আমি যেটা করছি বাফার আসতে থাকা অবস্থায় সে এই রিয়েল ডাটার মধ্যে আমাকে দিতে থাকবে, মানে রিয়েল ডাটা ঢুকতে থাকবে। তো কি করতে হবে আমাকে, এই যে ডেকোডারটা নিয়েছি আমি, ডেকোডার ডট রাইট, এটার একটা মেথড আছে, এবং সেই ডেকোডার ডট রাইটের মধ্যে যে আমাকে বাফারটা পাস করে দিতে হবে। তাহলে সে কি করবে, সে এই UTF-8 হচ্ছে তার এনকোডিং, সে জানে, সে ডেকোডারকে ইউজ করে, ডেকোডার ডট রাইট মেথড ইউজ করে এই বাফারটা ডেটা হতে থাকবে এবং রিয়েল ডেটার মধ্যে ঢুকতে থাকবে। সো ফাইনালি যখন আমার ডেটা পাওয়ার মানে বাফারটা শেষ হয়ে যাবে, সেটার করতে হলে আমরা জানি যে এন্ড,
সে এন্ড ইভেন্ট ফায়ার করে রিকোয়েস্টের উপরে, এবং সেখানে কল ব্যাকের মধ্যে আমরা এন্ড হওয়ার পরে জানতে পারবো। এবং তখন আমাকে যেটা করতে হবে, আমি যে ডেকোডার ডট রাইট করেছিলাম না, সেটাকে আমাকে এখন অফ করে দিতে হবে। তো সেটা করার জন্য ডেকোডার ডট এন্ড করে দিতে হবে আমাকে, ডেকোডার ডট এন্ড, দ্যাটস ইট। সো আগে টিউটোরিয়ালে আমরা যেভাবে করেছিলাম সেভাবে না করে আমি নোডের একটা কোর মডিউল ইউজ করে করলাম। তাহলে কি হলো, আমার রিয়েল ডাটাটা আমি এর মধ্যে, এখন যদি আমি কনসোল ডট লগ, এখানে রিয়েল ডাটা, বাই দ্য ওয়ে এখানে আমি রিয়েল ডাটা পাবো না, কারণ কি বলেন তো? কারণ হচ্ছে এই ইভেন্টটা আমার কিন্তু এই লাইনটা আগে ফায়ার হয়ে যাবে, ঠিক আছে? সো এই জিনিসগুলো কিন্তু মানে আসছে আর কি কন্টিনিউয়াসলি। সো যখন এন্ড হবে তারপরে রিয়েল ডাটার মধ্যে আমি মেইনলি ডাটাটা পাবো, তাই না? সো আমি এবং এই রেসপন্সটাও আমি তাহলে এই ইভেন্ট শেষ হলে দিই, তা না হলে তো আমি পুরা রেসপন্সটা পাবো না। আচ্ছা, সো আমি চাইলে যে কনসোল ডট লগ রিয়েল ডাটা আছে, কনসোল ডট লগ করতে পারি, আমরা রেস ডট এন্ডের মধ্যেও দিতে পারি, যাই করি না কেন। সো আমরা এখন রিয়েল ডাটাটা দেখি ঠিক মতো মানে পাচ্ছি কিনা। তো সেটা করার জন্য আমরা আবার পোস্টম্যানে যাচ্ছি, এবং এই বডির মধ্যে আমি র চুজ করে আমি এখানে ধরেন দিলাম দিস ইজ মাই রিকোয়েস্টেড ডাটা অর বডি অর পেলোড, সেন্ড দিলাম। সরি, কি ভুল হয়েছে আমার, প্লাস ইজ ইকুয়াল টু অ্যাসাইনমেন্ট, ও এক্সট্রিমলি সরি, দেখেন আমার এটা কি ভয়ঙ্কর ভুল হয়েছে। আমি রিয়েল ডাটা নিয়েছি, এটাকে কন্টিনিউয়াসলি আমি রিঅ্যাসাইন করছি, এটাকে লেট দিতে হবে, কনস্টকে রিঅ্যাসাইন করা যায় না। এনিওয়েজ মাই মিস্টেক। তো এটা দিলাম, এই যে এখন এই দেখেন দিস ইজ মাই রিকোয়েস্টেড ডাটা ওর বডি ওর পেলোড। সো আমি তার মানে বডিতে যা ইউজার রিকোয়েস্ট মানে রিকোয়েস্টেড ডাটার সাথে পাঠাচ্ছে, যেটাই পাঠাক না কেন, সেটা আমি এখন তাহলে কিন্তু এই রিয়েল ডাটার মধ্যে পাচ্ছি। সো কিভাবে রিকোয়েস্টেড বডি রেকর্ড করতে হয় সেটা আপনারা দেখলেন। সো তার মানে কি হলো, আমরা মোটামুটি রিকোয়েস্ট অবজেক্ট নিয়ে অনেক কিছুই দেখলাম। প্রথমে আমরা দেখলাম কিভাবে ইউআরএল পার্স করতে হয়, তারপরে আমরা দেখলাম সেখান থেকে কিভাবে পাথ নিয়ে এসে ট্রিম পাথটা আমি বের করে দেখালাম, মেথডগুলো রিকোয়েস্টের মেথডগুলো বের করলাম, কোয়ারি স্ট্রিং অবজেক্টগুলো বের করলাম, হেডার্স অবজেক্টটা দেখলাম কি কি রিকোয়েস্টের হেডার জিনিসপাতি আছে, ফাইনালি রিকোয়েস্টের মধ্যে বডি হিসাবে বা পেলোড হিসাবে কি কি আছে সেটাও আমরা নিতে পারলাম। সো এখন আমরা রিকোয়েস্ট নিয়ে কাজ করার জন্য পুরোপুরি রেডি। এতক্ষণ আমরা যেটুকু কাজ করেছি তাতেই কিন্তু অলরেডি আমাদের ফাইলটা বেশ বড় হয়ে গেছে, তাই না? সো এখন থেকে আমাদের রিফ্যাক্টর করা উচিত। সো আমি যেটা করছি, এই যে আমার অ্যাপ ডট হ্যান্ডেল রিকোয়েস্ট রেজ, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমরা আসলে বেসিক্যালি এই ফাংশনটার মধ্যেই কিন্তু অনেক বড় কিছু হবে। সো আমি যেটা করছি, এখানে একটা ফোল্ডার তৈরি করছি, নাম দিচ্ছি হেল্পার্স, হ্যাঁ, এবং তার মধ্যে আমি বেসিক্যালি রিকোয়েস্ট এবং রেসপন্স হ্যান্ডেল করার জন্য আমি যেটা করি, হ্যান্ডেল রেস, হ্যাঁ, ডট জেস এই নামে একটা ফাইল তৈরি করছি, এবং এখানেও আমার সেই আগের মতো আমি একটা কমেন্ট ব্লক নিচ্ছি, এটার নাম দিচ্ছি হ্যান্ডেল রিকোয়েস্ট রেসপন্স, ডেসক্রিপশনেও দিচ্ছি হ্যান্ডেল রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স। আচ্ছা, আর এখানেও আমার কোনো ডিপেন্ডেন্সি নাই, আমি এখানে জাস্ট ফার্স্টে মডিউল স্কাফোল্ডিংটা নিচ্ছি, ধরলাম এটার নাম দিচ্ছি হ্যান্ডলার, হ্যাঁ, হ্যান্ডলার একটা ব্ল্যাঙ্ক অবজেক্ট নিলাম, এবং ফাইনালি মডিউল ডট এক্সপোর্টস ইজ ইকুয়াল টু এই হ্যান্ডলারটা আমি এক্সপোর্ট করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আর এই জায়গাটাতে আমি হ্যান্ডলার ডট হ্যান্ডেল রেক রেস এই নামে আমি এই ফাংশনটা এখানে নিয়ে যাচ্ছি, এবং এই পুরো জিনিসটা আমি এখানে পেস্ট করে দিলাম, এই হয়ে গেল। সো সব কিছু তাহলে আমার এখানে শেষ। এই হ্যান্ডেলারটাকে যেহেতু আমি এক্সপোর্ট করে দিয়েছি, তাহলে এই জায়গাটায় আমি এখন কি করব, কনস্ট্যান্ট ওইখান থেকে আমি নিয়ে আসবো, তাই না? সো আমি নিয়ে আসি রিকোয়ার ডট স্ল্যাশ আমার হেল্পার্স স্ল্যাশ হ্যান্ডেল রিকোয়েস্ট, তাই না? সেখান থেকে আমি কি নেব, এই যে এটা নেব। সো এই যে এটা যদি আমি ইনফ্যাক্ট যদি আপনার এখানে HAN এভাবে লেখেন, আপনাকে এডিটরও সাজেস্ট করবে। সো সেটা আমি নিয়ে আসলাম। সো এটা এখন আমার কাছে আছে। তাহলে এই অ্যাপ ডট হ্যান্ডেল রিকোয়েস্ট ইজ ইকুয়াল টু, আমি এটা না দিয়ে জাস্ট এই জায়গাটায় হ্যান্ডেল রিকোয়েস্ট এটা দিয়ে দিলাম, দ্যাটস ইট। সো আমার দেখেন এখন ফাইলটা ছোট হয়ে আসলো,
ঠিক আছে। আচ্ছা, স্ট্রিং ডেকোডারটা তাহলে আমি এখানে নিলে হবে না, তাই না? কারণ স্ট্রিং ডেকোডারটা এখানে ইউজ হচ্ছে না, এই জায়গাটায় ইউজ হচ্ছে। তাহলে আমাকে এইবার আমার ডিপেন্ডেন্সিস সেকশন, ডিপেন্ডেন্সিস, হ্যাঁ, সেই জায়গাটাতে আমি স্ট্রিং ডেকোডার নিয়ে আসলাম। আর কি কি, এই ইউআরএল যেটা, সেটাও কিন্তু ওখানে চলে যাবে, তাই না? সো এখানে ইউআরএলটাকে ওখানে নিয়ে গেলাম, হ্যাঁ, এই তো। আর কিছু কি করার আছে? না, আর কিছু করার নাই। সো তাহলে আমাদের কিন্তু এই ফাইলটা এখন ছোট আসলো। তাহলে আপনারা বুঝলেন যে কিভাবে কোড রিফ্যাক্টর করে বড় জিনিসকে আমি অন্য ফাইলে আমরা কিভাবে ট্রান্সফার করতে পারি, ঠিক আছে। সো এখন একটু একবার দেখে আসি যে আমাদের সবকিছু কাজ করছে কিনা। হ্যাঁ, এভরিথিং ইজ ওয়ার্কিং রাইট, কোনো সমস্যা নাই। আচ্ছা, সো এখন আমরা মেইনলি এই ফাইলের মধ্যে কাজ করব। সো আমরা এখানে রিকোয়েস্টের বিভিন্ন জিনিসপাতি দেখেছি। এবার আমাদের ফার্স্ট ফোকাস হবে রাউটিং এর দিকে ফোকাস করা। মানে আমরা কিভাবে এই যে ট্রিম পাথটা যেহেতু আমাদের কাছে আছে, মেথডটা যেহেতু আছে, সো আমরা কিন্তু এখন রাউটিং শুরু করতে পারি। যে যখন ইউজার কোনো একটা পার্টিকুলার রাউটে হিট করবে তখন আমি তাকে কি দেব, সেটার জন্য আমরা এখন পরিবেশ তৈরি করতে পারি। তো চলুন করি। আমাদের অ্যাপ্লিকেশনের সমস্ত রাউটগুলোকে রাখার জন্য আমি একটা সেপারেট ফাইল তৈরি করছি routes.js নামে, ঠিক আছে। আমাদের সমস্ত রাউটসগুলো এখানে থাকবে। তো এখানেও আমি কমেন্ট সেকশানে আমি লিখছি রাউটস, ডেসক্রিপশানে দিচ্ছি অ্যাপ্লিকেশন রাউটস। আচ্ছা, আর এখানে জাস্ট আমার অ্যাডিশনাল কিছুই লাগবে না, জাস্ট রাউটস নামে একটা জিনিস আমি এক্সপোর্ট করে দিব, একটা অবজেক্ট, ব্ল্যাঙ্ক একটা অবজেক্ট। সো আমি দিলাম রাউটস ইজ ইকুয়াল টু জাস্ট একটা অবজেক্ট। সেই অবজেক্টটা বেসিক্যালি আমাদের সমস্ত রাউটগুলোকে হোল্ড করবে। তো ফর টেস্টিং আমি একটা স্যাম্পল নামে একটা রাউট তৈরি করলাম, এবং স্যাম্পল বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে ওই যে ট্রিম পাথটা, মানে ইউআরএল localhost/3000/sample। তো আমরা তো ট্রিম পাথে শুধু এইটুকু পাবো, তাই না? সো সেই স্যাম্পলটা, এবং এই পাশে আমি দিচ্ছি, মানে এই প্রপার্টিটার নাম হচ্ছে স্যাম্পল রাখছি, রাউটের নামটা, এবং ডান পাশে রাখছি ভ্যালুটা রাখছি যে কোন ফাংশনকে সে কল করবে, ঠিক আছে। সেইটা মানে স্যাম্পল ইউআরএলে হিট করলে কোন ফাংশনকে সে কল করবে, সেই ফাংশনটার নাম, মানে এই ম্যাপিংটা এখানে রাখছি যে অমুক রাউট অমুক ফাংশনকে কল করবে। এরপরে যদি অ্যাবাউট নামে আরেকটা রাউট হয়, সেটা আবার অ্যাবাউট নামে একটা ফাংশনকে কল করবে, এরকম আর কি। তো এই ফাংশনগুলোকে রাখার জন্য আমি একটা সেগুলোকে আমি এই ফাইলে রাখছি না, আমি একটা আলাদা ফোল্ডার তৈরি করছি হ্যান্ডলার্স নামে। সেই হ্যান্ডলার্সের মধ্যে আমি বেসিক্যালি সমস্ত রাউট হ্যান্ডলার বা অন্যান্য বিভিন্ন হ্যান্ডলার রাখবো, ঠিক আছে। সো আমি এই হ্যান্ডলার্সের মধ্যে আরেকটা কাজও করতে পারি। এখানে আমি রাউট হ্যান্ডলার্স আরেকটা ফোল্ডার নিলাম, তার মধ্যে আমি সবার আগে নিচ্ছি কি স্যাম্পল হ্যান্ডলার ডট জেএস, এই ফাইলটা। হ্যাঁ, সো এই ফাইলের মধ্যে আমি আসলে চলেন আগে স্যাম্পল হ্যান্ডলারটা ডিফাইন করে আসি। সো এখানে আমি কমেন্ট সেকশানে দিলাম স্যাম্পল হ্যান্ডলার, ডেসক্রিপশানে দিলাম স্যাম্পল হ্যান্ডলার। আচ্ছা, আর এই জায়গাটায় আমাদের আবার সেই মডিউল স্কাফোল্ডিং, এখানে ধরেন আমি একটা হ্যান্ডলার নামে একটা বা স্যাম্পল হ্যান্ডলার নাম দিই, স্যাম্পল হ্যান্ডলার ইজ ইকুয়াল টু একটা ব্ল্যাঙ্ক অবজেক্ট নিলাম, ঠিক আছে। আর কনস্ট্যান্ট না, স্যাম্পল হ্যান্ডলার যেটা ডট হ্যান্ডেল নামে আমি একটা ফাংশন দিচ্ছি, সেই ফাংশনটা হচ্ছে এটা। এবং ফাইনালি আমি মডিউল ডট এক্সপোর্টস করে দিচ্ছি আমি স্যাম্পল হ্যান্ডলারটা, ঠিক আছে। সো এই হ্যান্ডেল ফাংশনের মধ্যে যা থাকবে সেটাই হচ্ছে বেসিক্যালি। তো আপাতত আমি একটা কনসোল ডট লগ ধরেন দিয়ে রাখছি স্যাম্পল, এই। সো জাস্ট এখানে লিখে রাখলাম আর কি আপাতত। সো অন্যান্য সমস্ত হ্যান্ডেলারও এই ফাইলের ফরম্যাটেই হবে। সো এটাকে আমি কপি করে রাখি। আচ্ছা, রাউটসে তাহলে কি করতে হবে আমাকে এখানে, তাহলে ডিপেন্ডেন্সিস সেকশন আমার এসে গেল, সেখানে আমি স্যাম্পল হ্যান্ডেলারটাকে নিয়ে আসবো, তাই না। সো কনস্ট স্যাম্পল, আচ্ছা এটাকে আমরা একটা কাজ করি, এইভাবে নিয়ে আসি ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা আছে হচ্ছে রিকোয়ার, আমি রাউটস ফোল্ডারে আছি। সো তাহলে আমাকে ডট স্ল্যাশ হ্যান্ডেলার্স স্ল্যাশ রাউট হ্যান্ডেলার্স স্ল্যাশ স্যাম্পল হ্যান্ডেলার, ওকে। সো এখান থেকে আমি কি নিয়ে আসবো, এই যে হ্যান্ডেল মেথডটাকে নিয়ে আসবো আর কি, ঠিক আছে। সো আচ্ছা, তাহলে একটা কাজ করতে হবে আমাকে, যেহেতু আরও এখানে এই একই নামে আরও হ্যান্ডেল মেথড থাকবে। সো আমি একটা কাজ করি, এইটার নাম দেই হ্যান্ডলার, এই ফাংশনটার, এবং এই হ্যান্ডলার ডট এটার নাম দেই হচ্ছে আসলে স্যাম্পল হ্যান্ডলার, ওকে। সো হ্যান্ডলার ডট এবং এক্সপোর্ট করে দিচ্ছি সিম্পলি
হ্যান্ডেলারকে। ওকে, সো এটা সেভ করলাম, কপি করে রাখলাম, স্যাম্পল হ্যান্ডেলার। সো এখন আমি তাহলে এখান থেকে এই যে স্যাম্পল হ্যান্ডেলারটাকে নিয়ে আসলাম, ঠিক আছে। সো এই যেটা করবে, স্যাম্পল হ্যান্ডেলারটাকে মেইনলি কল করে দিবে। সো রাউটস অবজেক্টের মধ্যে আমি আসলে এই যে স্যাম্পল ইউআরএল এ হিট করলে স্যাম্পল হ্যান্ডেলার ফাংশনটা কল হবে। আচ্ছা, আর এখানে ফাইনালি আমি মডিউল ডট এক্সপোর্টস ইজ ইকুয়াল টু রাউটস, এই রাউটসটাকে আমি এক্সপোর্ট করে দিলাম, ঠিক আছে। সো এখন আমার এই হ্যান্ডেল রেকরেজের মধ্যে আমরা এই রাউটস, যেহেতু রাউটসগুলো আমার আলাদা আছে, স্যাম্পল নামে একটা রাউটস আছে, হ্যাঁ, তারপরে আমার যদি এখন আরেকটা থাকে অ্যাবাউট, হ্যাঁ, সো সেখানে অ্যাবাউট বললে আমি এটা মানে আবার অ্যাবাউট হ্যান্ডেলারকে কল করে দিব। এইভাবে আমি একটা একটা করে রাউট এখানে দিতে থাকবো, ঠিক আছে। ওকে, সো এবার আমরা আমাদের এই হ্যান্ডেল রেকরেজ ফাইলে চলে আসলাম, রিকোয়েস্ট হ্যান্ডেলিং এই জায়গাটায়। এখন তাহলে আমরা যেহেতু ট্রিম পাথ আছে, সো এই ট্রিম পাথটা ইউজ করে আমরা এখন রাউট হ্যান্ডেলিং করব। তো সেটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের সার্ভারে যে রিকোয়েস্টগুলো আসছে সেই রিকোয়েস্টের ট্রিম পাথ অ্যানালাইসিস করতে হবে। ট্রিম পাথের মধ্যে থাকবে স্ল্যাশের পরে যে অংশটা আছে আর কি, স্ল্যাশ স্যাম্পল বা স্ল্যাশ অ্যাবাউট যেটাই হোক। তো সেই ট্রিম পাথটা অ্যানালাইসিস করে আমাদেরকে ডিসিশন নিতে হবে যে আমাকে কোন হ্যান্ডেলার ফাংশনটা কল করতে হবে, তাই না। সো আমরা স্যাম্পল হ্যান্ডেলারের মধ্যে একটা লিখে রেখেছি। তো আমরা তার মানে কি, আমরা এখানে সিম্পলি চেক করব যে ট্রিম পাথটা যেটা, সেটা জাস্ট আমার এই রাউটস অবজেক্টের মধ্যে আছে কিনা। যদি এক্সিস্ট করে তাহলে করসপন্ডিং হ্যান্ডেলারটা কল করে দিব, আদারওয়াইজ একটা নট ফাউন্ড হ্যান্ডেলার কল করব। তো নট ফাউন্ড হ্যান্ডেলার আমরা এখনো লিখিনি, চলুন দ্রুত নট ফাউন্ড হ্যান্ডেলারটা লিখে আসি। .js, সেখানে আমি জাস্ট স্যাম্পল হ্যান্ডেলারের কোডটা কপি করে নিয়ে আসছি। নট ফাউন্ড হ্যান্ডেলার, এখানে হচ্ছে দিলাম ধরেন 404 নট ফাউন্ড হ্যান্ডেলার। আচ্ছা, এবং এটার নামটা জাস্ট চেঞ্জ করে নট ফাউন্ড হ্যান্ডেলার নাম দিয়ে দিচ্ছি এবং এই জায়গাটায় লিখে দিচ্ছি নট ফাউন্ড, দ্যাটস ইট। সো এবার আমার এই জায়গাটাতে আমি তার সবার আগে আমার কি লাগবে, রাউটসটা নিয়ে আসা লাগবে। সো কনস্ট্যান্ট রাউটস ইজ ইকুয়াল টু রিকোয়ার রাউটস, আর নিয়ে আসা লাগবে আমার নট ফাউন্ড হ্যান্ডেলারটা। আচ্ছা, এটা আমি এভাবে লিখি, রিকোয়ার হ্যান্ডলার্স রাউট হ্যান্ডলার্স নট ফাউন্ড হ্যান্ডলার। সো এই জায়গাটায় নট ফাউন্ড হ্যান্ডেলার, হ্যাঁ। সো নট ফাউন্ড হ্যান্ডেলারটাকেও নিয়ে আসলাম, রাউটসটাকেও নিয়ে আসলাম। সো এই জায়গাটায় আমাকে এখন চেক করতে হবে, আমি একটা চোজেন হ্যান্ডেলার নামে একটা ভ্যারিয়েবল নিলাম এবং এখানে আমাকে চুজ করতে হবে যে বললাম যে রাউটসের মধ্যে সে আছে কিনা। সো তাহলে আমাকে দেখতে হবে রাউটস তার ট্রিমড পাথ এটা এক্সিস্ট করে কিনা। যদি এক্সিস্ট করে তাহলে সেইটার ভ্যালুটাই হবে আমার চোজেন হ্যান্ডেলার, আদারওয়াইজ নট ফাউন্ড হ্যান্ডেলার। ক্লিয়ার? সো এই জায়গাটায় আমি তাহলে বুঝে যাব যে কোন ফাংশনটা আমাকে কল করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর এই চোজেন হ্যান্ডেলার যে হ্যান্ডেলারটা, সেই হ্যান্ডেলারটা যখন আমি কল করব তখন একই সাথে ওই হ্যান্ডেলারটা যেহেতু এই ফাইলের বাইরে থাকবে, সো আমাকে সমস্ত রিকোয়েস্ট প্রপার্টি যেগুলো আমি একটু আগে বের করেছিলাম সেগুলোকে সব কিছু মানে সবগুলোকে তার কাছে কিন্তু আমাকে পাঠিয়ে দিতে হবে। তো যার কারণে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি এই সমস্ত রিকোয়েস্ট প্রপার্টিগুলোকে একটা আলাদা অবজেক্টের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, রিকোয়েস্ট প্রপার্টিস, এবং সেটার মধ্যে আমি জাস্ট আমার কি আছে, পার্সড ইউআরএল এটাকে দিয়ে দিলাম, তারপরে আমি পাথ এটাকে দিয়ে দিলাম, ট্রিম পাথ সেটাও আমি দিয়ে দিলাম, মেথড সেটাও দিয়ে দিলাম, কোয়েরি স্ট্রিং অবজেক্ট সেটাও পাঠিয়ে দিলাম, হেডার্স অবজেক্ট এটাও আমি দিয়ে দিলাম, ঠিক আছে। সো যতগুলো আমার মানে আমি যা যা রিকোয়েস্ট প্রপার্টি আমি বের করেছিলাম সবগুলোকে আমি একটা রিকোয়েস্ট প্রপার্টিসের মধ্যে নিচ্ছি এবং সেইটা বেসিক্যালি আমি যেটা করব এই চোজেন হ্যান্ডেলার ফাংশনের মধ্যে আমি আসলে যখন কল করব তখন আমি সেটা পাস করে দিব। সো এই চোজেন হ্যান্ডেলারটা তো আমাকে এবার কল করতে হবে, তাই না? কারণ এই চোজেন হ্যান্ডেলার কল করা মানে হচ্ছে এই ফাংশনটাকেই কল করে দেওয়া অথবা এই ফাংশনটাকে কল করে দেওয়া, তাই না? তো চোজেন হ্যান্ডেলারের মধ্যে এই চোজেন হ্যান্ডেলার ফাংশনটা তো এই ফাইলের বাইরে আছে, তাই না? তো তার মানে কি, তার মানে এই চোজেন হ্যান্ডেলারের মধ্যে আমাকে এই ডাটাগুলো আমাকে পাঠিয়ে দিতে হবে। সো তাহলে আমি রিকোয়েস্ট প্রপার্টি যেগুলো আছে সেগুলোকে আমি দিয়ে দিলাম চোজেন হ্যান্ডেলারের ফাংশনের মধ্যে। তার মানে আমার প্রত্যেকটা চোজেন হ্যান্ডেলার সেটা রিসিভ করবে এই পাশে। আচ্ছা, এছাড়া আমি এই পাশ থেকে চাচ্ছি যে চোজেন হ্যান্ডেলার ফাংশন মানে আমার ধরেন স্যাম্পল হ্যান্ডেলারের ক্ষেত্রে এই ফাংশনের মধ্যে তো বেশ কিছু কাজ করবে, সে কাজ করে
সে বেসিক্যালি একটা কলব্যাক ফাংশন কল করে দিবে। হ্যাঁ, মানে ফাইনালি সে একটা এই স্যাম্পল হ্যান্ডলার থেকে আমি একটা কলব্যাক ফাংশন কল করে দিব, সেই কলব্যাক ফাংশনটা আসলে বেসিক্যালি এই জায়গাটায় আমি লিখছি আর কি। তো একটু পরে আপনারা বুঝতে পারবেন, দেখলেই বুঝতে পারবেন কিভাবে হ্যান্ডেল করছি। তো সেই কলব্যাক ফাংশনের মধ্যে স্ট্যাটাস কোড এবং পেলোড দুইটা জিনিস আমি নিচ্ছি, ঠিক আছে। তো এই কলব্যাক ফাংশনটা কিন্তু কল করে দিবে আসলে আমার ওই বাইরের হ্যান্ডেলার। হ্যাঁ, সে আমাকে যখন কলব্যাক দিবে, মানে আমি তো এই চোজেন হ্যান্ডেলারের মধ্যে যখন আমি রেসপন্স দিব, হ্যাঁ, রেসপন্স দেওয়ার সময় আমাকে কি করতে হবে, একটা স্ট্যাটাস কোড পাঠাতে হবে 200 বা 400 এরর হলে সেই স্ট্যাটাস কোডটাও আমাকে এই স্যাম্পল হ্যান্ডেলার বা যে কোনো হ্যান্ডেলার একটা কলব্যাক ফাংশনের মাধ্যমে পাঠিয়ে দিবে, এবং সে রেসপন্স হিসেবে কি দিতে হবে সেটা পেলোড হিসেবে পাঠিয়ে দিবে। এটা আমি জাস্ট বলতে চাচ্ছি। সো সেই স্ট্যাটাস কোডটা সে যাই পাঠাক, হ্যাঁ, সেটা যদি টাইপ অফ স্ট্যাটাস কোড এটা যদি নাম্বার হয়, এটা যদি নাম্বার হয় তাহলে তো এটাই স্ট্যাটাস কোড। আর আদারওয়াইজ আমি ধরেন একটা দিয়ে দিলাম, ডিফল্ট একটা দিয়ে দিলাম 500, মানে জাস্ট চেক করে দেখলাম যদি উল্টোপাল্টা কিছু পাঠায় এটা ট্রিপল ইকুয়াল দেওয়াটা বেটার। হ্যাঁ, সো আমি স্ট্যাটাস কোডটাকে জাস্ট চেক করলাম যে সে সঠিকভাবে, যেহেতু এটা বাইরে থেকে আসবে, সো সেটা যদি ঠিকঠাক থাকে, নাম্বার হয়, তাহলে সেই স্ট্যাটাস কোডটাই সেট করব, আদারওয়াইজ 500 মানে এরর ইয়ে করে দিব, ঠিক আছে। আর পেলোডের ক্ষেত্রে আমরা এই একইভাবে চেক করি, টাইপ অফ পেলোড, যেহেতু এটাও বাইরে থেকে আসবে, এটা একটা স্ট্যান্ডার্ড ওয়ে চেক করার, সেফ ওয়ে। এটা যদি একটা অবজেক্ট হয়, মানে পেলোড আমি যদি ওই পাশ থেকে একটা অবজেক্ট আকারেই পাই, তাহলে আমি সেই পেলোডটাকে পেলোডের মধ্যে সেভ করব, আদারওয়াইজ আমি এটাকে একটা ব্ল্যাঙ্ক অবজেক্ট, কারণ পেলোড অনেক সময় নাও দিতে পারে, সে যেন ব্ল্যাঙ্ক কিছু পাঠালেও আমি যেন এখানে পেয়ে যাই, সেটা আমি একটা ডিফল্ট পেলোড ভ্যালু সেট করে রাখলাম। আচ্ছা, এখন ফাইনালি আমাকে কি করতে হবে, যখন আমরা রেসপন্স দিব তখন কিন্তু আমাকে এই পেলোডটা জাস্ট ভ্যালিড জাভাস্ক্রিপ্ট অবজেক্ট হিসাবে পাঠিয়ে দিলে হবে না, আমাকে সেটাকে রেসপন্স পাঠানোর সময় সেটাকে স্ট্রিংইফাই করে নিতে হবে, মানে একটা জেসন আকারে জেসন ডট স্ট্রিংইফাই কল করে স্ট্রিং করে নিতে হবে আর কি। তো সেটা করার জন্য আমি তাহলে একটা var না কনস্ট্যান্টই নিতে পারি, এখানে কনস্ট্যান্ট পেলোড স্ট্রিং নাম দিলাম, ইজ ইকুয়াল টু জেসন ডট স্ট্রিংইফাই, তারপরে আমি পেলোড এইটা দিয়ে দিলাম, ঠিক আছে। সো আমি এটাকে স্ট্রিংইফাই করে নিলাম, ফাইনালি আমি রেসপন্স দেবো। এখন ধরেন এখানে আমি লিখলাম কমেন্ট রিটার্ন দ্য ফাইনাল রেসপন্স। আচ্ছা, সো রেজ ডট আমি সরি রাইট হেড রেজ, আরে কি আশ্চর্য, রেজ ডট রাইট হেড। সো রেজ ডট রাইট হেডের মধ্যে আমরা আসলে স্ট্যাটাস কোডটা দিতে পারি, সেট করতে পারি। সো সেই স্ট্যাটাস কোডটা আমাদের এখানে দিয়ে দিলাম। সো তাহলে সেই রেসপন্সের স্ট্যাটাস কোড সেট করলো 200 অর অন্য যে কোনো কিছু, আর আদারওয়াইজ যদি এরর না, মানে যদি এরর হয়ে থাকতো তাহলে তো 500 থাকতো। সো যেটাই হোক না কেন স্ট্যাটাস কোড আমি এখানে চুজ করে নিয়েছি, সেটা এখানে সে সেট করে দিল। ফাইনালি রেজ ডট এন্ড করে দেওয়ার সময় সে যে পেলোডটা, মানে যেটা তাকে পাঠাতে হবে, সেটা আমি এখানে দিয়ে দিলাম। সো আশা করি আপনাদের কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে যে আমি কেন এত কিছু করলাম। যে আমি বেসিক্যালি এখানে একটা চোজেন হ্যান্ডেলার হিসাবে আমি পেয়ে গেলাম যে কোন হ্যান্ডেলারটা আমার কল হচ্ছে, সেই হ্যান্ডেলারকে আমি ডেটাটা দিয়ে দিলাম, আমার রিকোয়েস্টের সমস্ত প্রপার্টিগুলো দিয়ে দিলাম, সেই সাথে রেসপন্সটাকে যেন আমি দিতে পারি, সেই রেসপন্সের রেজটাকে ইউজ করার জন্য আমি ওই হ্যান্ডেলার থেকে আমি একটা কলব্যাক ফাংশন কল করে নিয়ে আসবো, এই ফাংশনটা। সেই ফাংশনটা যখন হ্যান্ডেলার ওই পাশ থেকে কল করে দিবে, কল করার সময় সে আমাদেরকে কি স্ট্যাটাস কোড দিতে হবে সেটা এই হ্যান্ডেলারই ডিসিশন নিবে, এবং কি পেলোড দিতে হবে সেটাও এই হ্যান্ডেলারই ডিসিশন নিবে। সেটা যখন সে এখানে পাঠাবে তখন আমরা সেটাকে জাস্ট অ্যানালাইসিস করে আমরা ফাইনালি একটা রেসপন্স তৈরি করে দিলাম। সো তার মানে আমাদের যে স্যাম্পল হ্যান্ডেলার হোক বা যে কোনো হ্যান্ডেলার হোক, তারা আসলে দুইটা প্যারামিটার নিবে, একটা হচ্ছে রিকোয়েস্ট প্রপার্টিস আর একটা হচ্ছে এই কলব্যাক ফাংশনটা। তো তাহলে আমরা এখানে চলে যাই, এখানে আমার এই জায়গাটায় আমি তাহলে কি পাবো, রিকোয়েস্ট প্রপার্টিস, যে নামই আপনি নিতে চান সমস্যা নাই, বাট আমি রিকোয়েস্ট প্রপার্টিস একই নাম রাখছি। আর এই জায়গাটায় যে ফাংশনটা আমি পাবো সেটাকে আমি কলব্যাক হিসেবে নিলাম। হ্যাঁ, সো আমার কাজ হচ্ছে এই জায়গাটায় কনসোল ডট লগ না করে ফাইনালি এই কলব্যাক ফাংশনটাকে কল করে দেওয়া, ঠিক আছে। এই যে এই কলব্যাক ফাংশনটাকে, সরি হ্যান্ডেল রেসপন্স, আমি ফাইলটাকে এখানে নিয়ে আসি। আমার কাজ হচ্ছে ফাইনালি এই কলব্যাক ফাংশনটাকে কল করে দেওয়া, এবং এই কল করার সময় আমি স্ট্যাটাস কোড এবং পেলোড এই দুটো জিনিস এখান থেকে বলে দিব স্যাম্পল হ্যান্ডেলারের ক্ষেত্রে। হ্যাঁ, তো স্ট্যাটাস কোড ধরেন আমি বলে দিলাম 200, আর পেলোড হিসাবে আমি একটা অবজেক্ট দিব, ঠিক আছে। সেই অবজেক্টটার সময় ধরেন আমি দিয়ে দিলাম মেসেজ, দিস ইজ এ স্যাম্পল
ইউআরএল। এবার বুঝতে পারছেন আপনারা, রিকোয়েস্ট প্রপার্টিস তো আমি পাচ্ছি এখানে, যদি কোনো রিকোয়েস্ট প্রপার্টি আমার এখানে প্রয়োজন হয় সেটার জন্য আর কি। তো এখানে আমার রিকোয়েস্ট প্রপার্টি প্রয়োজন হয়নি, আমি জাস্ট console.log করে রাখি এটা রিকোয়েস্ট প্রপার্টিস, আমি ইউজ করছি না এখানে রিকোয়েস্ট প্রপার্টিস। আর ফাইনালি আমার কাজ হচ্ছে কলব্যাক ফাংশন কল করে দেওয়া এবং কলব্যাক করার সময় স্ট্যাটাস কোড এবং কি পাঠাবা রেসপন্সে সেই জিনিসটা অবজেক্ট আকারে দিয়ে দেওয়া। দ্যাটস ইট। সো আমি সমস্ত এরপরের রাউটে এই স্ট্রাকচারটাই ফলো করব। তো এখন তাহলে আপনারা তাহলে এই কাজটা যেহেতু এখানে করলাম, এই কাজটা তাহলে আমাকে এখানেও করতে হবে। সো এখানেও আমি কি পাবো, রিকোয়েস্ট প্রপার্টিস আর হচ্ছে একটা কলব্যাক ফাংশন, তাই না? তো এই জায়গাটায় আমার কাজ হচ্ছে জাস্ট এই কলব্যাকটাকে আগের মতোই কল করা, এবং রিকোয়েস্ট প্রপার্টিটা আমি এখানে ইউজ করছি না, দরকার নাই এখানে করার। তো কলব্যাকের মধ্যে আমি কি করব, কি কি জিনিস পাঠাবো আরেকবার দেখে আসি। এখানে আমাকে পাঠাতে হবে স্ট্যাটাস কোড এবং এটা, তো যেহেতু নট ফাউন্ড তো সেখানে স্ট্যাটাস কোড হবে 404 এবং এখানে পেলোড হিসাবে আমি মেসেজে দিচ্ছি ইউর রিকোয়েস্টেড ইউআরএল ওয়াজ নট ফাউন্ড। সো উই আর ডান। সো এখন যদি আমরা আমাদের index.js এ ফেরত যাই এবং আমাদের সার্ভারটা একবার একটু রান করে দেখি, ঠিকমতো এটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে। সো আমরা npm স্টার্ট দিলাম, সার্ভার চলছে। এবার আমি পোস্টম্যানে গেলাম এবং আমার স্যাম্পল ইউআরএল হিট করলাম, এই যে দিস ইজ এ স্যাম্পল ইউআরএল। কিন্তু যদি আমি এখানে একটা উল্টাপাল্টা কিছু দেই, your requested URL was not found এবং আমরা দেখেন স্ট্যাটাস কোড পেয়ে যাচ্ছি 404 not found। কিন্তু যখন আমরা সঠিক একটা URL দিচ্ছি, দেখেন আমি লাস্টে এবার স্ল্যাশ দিয়ে রাখছি একটা, তাতেও কোনো সমস্যা নাই, এই যে 200 পাচ্ছি স্ট্যাটাস কোড এবং আমি যে মেসেজটা দিয়েছিলাম সেই মেসেজটা আমি পাচ্ছি। ক্লিয়ার? আমরা এতক্ষণ তাহলে কি করলাম আমরা আরেকবার দেখি। আমাদের যে হ্যান্ডেল রিকোয়েস্ট রেসপন্স এই ফাংশনটাই মেইনলি হচ্ছে মেইন সমস্ত কাজ করে, সবকিছুর এন্ট্রি গেট। তো এখান থেকে আমরা জাস্ট যত আমাদের রিকোয়েস্ট প্রপার্টিগুলো আমরা বের করেছিলাম সেগুলো সব এক জায়গায় করে আমরা একটা রিকোয়েস্ট প্রপার্টিস অবজেক্টের মধ্যে রেখে দিয়েছি এবং আমার এই চোজেন হ্যান্ডেল একটা ডিসিশন নিচ্ছে যে আর আউটেই আমি হিট করি না কেন সে কোন ফাংশন কল করবে। তো সেই চোজেন হ্যান্ডেলার ফাংশনটা কল করে দেওয়া, এই চোজেন হ্যান্ডেলার ফাংশনটাকে আমি এখান থেকে কল করে দিচ্ছি। কল করার সময় আমি সমস্ত রিকোয়েস্ট প্রপার্টিস দিয়ে দিচ্ছি এবং একই সাথে একটা কলব্যাক ফাংশনও আমি দিয়ে দিচ্ছি। সো আমার যে যারা হ্যান্ডেলারগুলো তারা তো সব বাইরে থাকবে, যেমন এই স্যাম্পল হ্যান্ডেলার অন্য ফাইলে আছে, তাদের কাজ হচ্ছে বিভিন্ন কাজ কারবার করে এই রিকোয়েস্ট প্রপার্টিসগুলোকে ইউজ করে এবং ফাইনালি এই স্ট্যাটাস কোড এবং পেলোডকে ইউজ করে রেসপন্স দিয়ে দেওয়া। সো সেটাই এখানে কিন্তু করেছে, সে রিকোয়েস্ট প্রপার্টিসগুলো অ্যাকসেপ্ট করেছে, কলব্যাক ফাংশনটাও অ্যাকসেপ্ট করেছে। সমস্ত কাজের শেষে সে এই কলব্যাক ফাংশনটা কল করে দিবে এবং আমাদেরকে বলে দিবে যে 200 পাঠাবা নাকি 500 এরর পাঠাবা, কি মেসেজ দিবা, কি রেসপন্স দিবা, সেটা সে আমাকে বলে দিবে এবং আর তার অন্যান্য কাজ কারবার এখানে করবে। ঠিক আছে? সো দ্যাটস হোয়াট দ্য রাউটিং সেটআপ ইজ। সো আমার পুরো অ্যাপ্লিকেশনটাতে আমরা এইভাবে রাউটিং সেটআপ করব, আমরা বিভিন্ন হ্যান্ডেলার তৈরি করব এবং সেই অনুযায়ী আমাদের বিভিন্ন এপিআই রাউটে হিট করে করে আমরা আউটপুট পাবো। ঠিক আছে? সো এই ছিল আজকের পর্যন্ত আমার টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটা কন্টিনিউ হবে, আমি মানে একটু ব্যস্ততার কারণে আমার সময় দিতে পারছি না, যার কারণে আমাকে ছোট ছোট ভাগ করে করতে হচ্ছে। যারা একটা সিঙ্গেল ভিডিও হিসাবে দেখতে চান তারাও ইনফ্যাক্ট একদম ফাইনালি আমার সমস্ত পুরো জিনিসটাকে একটা সিঙ্গেল ভিডিও হিসাবে দেখতে পাবেন। আর যারা পার্ট বাই পার্ট দেখছেন তাদের জন্য আসলে একটা কিন্তু আপনারা আমার চ্যানেলে গিয়ে একটা প্লেলিস্ট দেখতে পাবেন নোট.জেএস এই প্রজেক্টটার জন্য। সেই প্লেলিস্টের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেই প্লেলিস্টে ক্লিক করলে আপনারা জাস্ট পরপর করে ভিডিওগুলো দেখতে পারবেন। আর যারা একবারে দেখতে চান তাদের কাছে আমি আপাতত একটু সরি চেয়ে নিচ্ছি যে আমি আলটিমেটলি আপনাদেরকে একবারে একটা ভিডিও করেও দিব এই পুরো আমার সমস্ত রেকর্ডটা, কিন্তু একটা পুরো ভিডিও হিসেবে রেকর্ড করে ইউটিউবে আপ করতে গেলে সেটা অনেক সময় নেয়, যার কারণে সেটা মানে পেতে গেলে আপনাদের অনেক দেরি হয়ে যাবে। সো যারা ওয়েট করতে চাচ্ছেন না, আমাকে অনেকে রিকোয়েস্ট করছেন ভাই মানে দেওয়া শুরু করেন, দিতে থাকেন। সো তাদের জন্য আমি আসলে দেওয়া শুরু করলাম। সো যেটুকু আমি আজকে করে দেখালাম এটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট, একটু প্র্যাকটিস করে দেখেন। এবং যারা অলরেডি অনেক কাজ করে ফেলেছেন নোট.জেএস এর জন্য তাদের জন্য কিন্তু এটা না, আমি বারবারই বলেছি এটা বেসিক টিউটোরিয়াল, কিন্তু আমি খুব স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি যেন একজন বিগিনার প্রতিটা স্টেপ ভালো মতো দেখলেই বুঝতে পারে। যিনি জাভাস্ক্রিপ্ট শিখে এসছেন, জাস্ট নোট.জেএস এ কাজ করতে চান, তার জন্য এই টিউটোরিয়ালটা। ঠিক আছে? এবং বেসিক্যালি এই নোট.জেএস দিয়ে কিন্তু আমরা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন বানাবো না, কিন্তু নোট.জেএস দিয়ে যদি আপনার হাতের খড়ি হয় তাহলে আপনি যখন এক্সপ্রেস.জেএস বা কোনো ফ্রেমওয়ার্কে যাবেন তখন আপনি অনেক এফিশিয়েন্টভাবে কাজ করতে পারবেন। বিলিভ মি, যদি একটু কষ্ট করে এটা কন্টিনিউ করেন দেখবেন ইউ উইল গেট দ্য বেনিফিট। ঠিক আছে? সো আজকে এটুকুই, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং
এর পরবর্তীতে আমি অন্যান্য রাউট নিয়ে মানে অ্যাপ্লিকেশনের মেইন বিভিন্ন বিজনেস লজিক নিয়ে আপনাদেরকে দেখাবো। সো আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ।